তোমার কত টাকা লাগে? আমি দেব। বেবি, আমার অনেক টাকা লাগবে। বেবি, তুমি আমাকে টাকাগুলো দিয়ে দাও প্লিজ। চলো না বেবি, হয়ে যাক। চলো না, আমরা পার্সোনাল কাজগুলো সেরে ফেলি। আমি তো তোমাকে টাকা দেব, তাই না? তুমি কিছুই করতে পারো না, তোমার গায়ে শক্তি নেই বেবি, তুমি পারবে না। বেবি, আজকে ওষুধ খেয়ে এসেছি, দেখো তোমাকে কি মজা দেই। তুমি এরকম করো কিসের জন্য বেবি? আরে সোনা, তুমি বোঝার চেষ্টা করো, তুমি পারবে না। তুমি এখন মাল খেয়ে টাল হয়ে আছো। তুমি কি আমাকে অপমান করতেছো সোনা? ও সোনা, কাছে আসো। তোমাকে অপমান করব কিসের জন্য? তুমি তো আমার সোনা জানু মামু। চলো না সোনা, ঘরের ভেতর চলে যাই আমরা। বাইরে থাকলে সবাই দেখো তাকিয়ে আছে। আরে সমস্যা কি সোনা? কোনো সমস্যা নেই, তুমি শুধু একটু ভালোবাসা দাও, আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। তোমার ফিগারটা হেব্বি সোনা, সত্যি বলতেছি। আমার বউয়ের থেকেও অনেক সুন্দর। তার জন্য তো বলতেছি, তোমার বউকে বাদ দিয়ে আমাকে বিয়ে করে নাও। সোনা, তোমাকে তো বিয়ে করব সোনা, তোমাকে বিয়ে করব আমি। চলো না সোনা। সোনা, চলো আমরা রুমে যাই। আশিক কথা বলা শেষ করে নীলাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যেতে লাগলো। তখন পিছন থেকে আনিশা এসে উপস্থিত। আনিশা তার স্বামীর এই অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে কল্পনা করতে পারছে না যে মানুষটা এত জঘন্য। সে আশিককে মনে করত অনেক ভদ্র, অনেক শান্ত, অনেক ভালো একটা ছেলে, কিন্তু আজকে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অনেকেই অনেক কথা বলতো, আনিশা কথাগুলো তোয়াক্কা না করে আশিকের সাথে সংসার শুরু করেছিল, কিন্তু আজকে সে হাতে নাতে ধরতে পারলো আশিককে। তোমার এই রূপ আজকে আমি নিজের চোখে দেখে অবাক হলাম। তুমি যে এতটা জঘন্য মানুষ আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছি না যে মানুষটা আমাকে এত ভালোবাসে সেই মানুষটা এতটা জঘন্য। ছি! তোকে কি একবারের জন্য বলেছিলাম এখানে আসার জন্য? তুই এখানে এসেছিস কিসের জন্য? চলে যাও। তুমি একবার বোঝার চেষ্টা করো, তখন আমি ভুল করেছিলাম তোমার সাথে। তার জন্য তুমি আমাকে এইভাবে আঘাত করতে পারো না কথা দিয়ে। দেখো, বেশি বকবক করার সময় আমার নেই, আর তুমি আমার চোখের সামনে একদম থাকবে না, তাহলে কিন্তু কখন কি করে বসবো নিজেও জানি না। তুমি ভুল বুঝতেছো। আমাকে আসলে যেখানে সমস্যার তুমি সেখানে না দেখে অন্য একটা বিষয় নিয়ে আমার সাথে মনোমালিন্য করে থাকতে পারো না। তোকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলেছি, আর তুই এখানে বকবক করতেছিস কিসের জন্য? চলে যা বলছি। আমি চলে যাওয়ার জন্য এখানে আসিনি। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোমার কাছে আমি এরকম ব্যবহার আশা করিনি। তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি তো অবুঝ না। দেখো, ভালো হবে না বলে দিচ্ছি, চলে যাও। আমি চলে যাবার জন্য এখানে আসিনি। আমি আমার অধিকারটা নিতে এখানে এসেছি। তুমি কেন আমার সাথে এরকম করবে? কিসের জন্য? তোকে বলতেছি তুই এখান থেকে চলে যা, তারপর বারবার কেন কানের কাছে ঘ্যান ঘ্যান করতেছিস? তোমাকে বলতেছি না, আমি আমার অধিকার নেওয়ার জন্য এখানে এসেছি। তুমি সামান্য একটা বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি করবে আর আমাকে এইভাবে দূরে ঠেলে দিবে, আর আমি কষ্ট পাবো। আর তুমি এদিকে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করবে। আমি সেটা মেনে নিতে পারবো না। আমাকে আমার ন্যায্য অধিকার দিতে হবে। আমি আমার বাপের টাকা দিয়ে যা খুশি তাই করব, তাতে তোর কি? আমার অনেক কিছু দেখে আমি এখানে এসেছি। যদি আমার কিছু না থাকতো তাহলে আমি এখানে কখনোই আসতাম না। দেখ, তোরে চোখের ন্যাকা কান্না দেখে আমি কখনো তোমার উপর সহানুভূতিশীল দেখাতে যাব না। তুমি একটা মিথ্যা কথার জন্য আমাকে এত বকা দিলা, সবার সামনে অপমান করছো। এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবেই। তোকে বলছি কি, আর তুই করতেছিস কি? তোকে এখান থেকে চলে যেতে বলছি, সবার সামনে আমার সাথে এভাবে কথা বলবি না। সত্যি কথা বলা না সবার গায়ে লাগে, এটা চরম সত্য। একটা কথা বুঝে নাও, আমি সত্যি বলতেছি, তাই তোমার গায়ে লাগতেছে। আজকে তুমি আমার সামনে তুমি অন্য মেয়েদের সাথে ডান্স করতেছো, গলাগলি করতেছো, করো। একদিন আমারও সময় আসবে, তখন আমিও তোমাকে অবহেলায় করব। তোর মতন মেয়ের কাছে যাব আমি? হাহ, কখনোই না। তবে তুই যদি আমার কাছে কিছু টাকা ভিক্ষা চাস, দিতে পারি।
যা বলেছ, আর তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি এখান থেকে চলে যাচ্ছি, ঠিক আছে? তুমি ভুল করো, আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি আমার ছেলে সন্তানকে নিয়ে সুখে থাকবো। কথাটা বলে সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে আসলাম। এখন কান্না ছাড়া আমার জীবন সঙ্গী আর কেউ হবে না, কারণ যে প্রিয় মানুষটা আমায় ধোঁকা দিল সে এসেছিল একটা হঠাৎ ঝড়ের রাতে আমার কাছে, আর হঠাৎ চলে গেল একদম বিদ্যুৎ গতিতে আমার জীবন থেকে। আমি কখনো কল্পনা করিনি সে আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে এতটা ভালোবেসেছিল, কিন্তু হঠাৎ হঠাৎ করে তার কি হয়ে গেল আমি বুঝতে পারলাম না। আমি তাকে সুখ দিতে পারলাম না, নাকি সে আমার কাছ থেকে সুখ নিতে পারলো না। কেন জানি মনে হচ্ছে আমার মাঝেই হয়তো কোনো কমতি ছিল, না হলে সে কখনো আমায় ছেড়ে যেতে পারতো না। আমি হয়তো তাকে খুশি করতে পারিনি, তার জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু এরকমটা কিছুই নয়, আমি তাকে ঠিক খুশিতেই রেখেছিলাম, ঠিক সুখে শান্তি দিয়ে রেখেছিলাম। কিন্তু তার ছিল মেয়ের নেশা। একটা মেয়ে দিয়ে তার কখনো চলবে না। যে ছেলেটা মেয়ের নেশা করে সেই ছেলেটা কখনো একটা বউকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে না। হয়তো আজকে আমি তার কাছে আকুতি মিনতি করলাম, কিন্তু সবার সামনে অপমানিত হয়ে আমাকে বের করে দিল। কিন্তু একদিন সময় আসবে, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি তাকে আমার কাছে গ্রহণ করব না। যে ছেলে আছে আমি তাকে নিয়ে আমার ভবিষ্যৎ গড়ে তুলব। ভাবছেন আমাদের বিয়ের হওয়ার অনেক দিন হইল, তাই না? আসলে সেই রকম কিছুই না। আসলে আমার প্রেগন্যান্সি টেস্ট করিয়েছিলাম, তখন ডাক্তাররা বলেছিল আমি প্রেগনেন্ট। আর মনের খুব ইচ্ছে ছিল যে প্রথম সন্তানটা ছেলে হবে, তার জন্য আমি বলেছি ছেলে হবেই। আমার একটা আত্মবিশ্বাস আছে, তার জন্যই বলেছি যে আমার ছেলেকে নিয়ে আমি সুখে থাকব। কিন্তু সেই সুখটা তো আমার কপালে সইল না। যেখানে স্বামী থাকবে না সেখানে কিভাবে আমি থাকব বুঝতে পারছি না। তোকে আমি বলেছিলাম না তুই আমার ছেলের কাছে যাবি না? আর তুই 2 টাকার মেয়ে হয়ে এত বড় হওয়ার স্বপ্ন কিভাবে দেখতে পারিস? ভেবেছিলি যে আমার ছেলেকে পটিয়ে নিবি আর সম্পত্তির মালিক হয়ে যাবি, তাই না? দেখেন আম্মু, সেরকম কিছু ছিল না। আমি শুধু আমার ভালোবাসার মানুষটাকে চেয়েছিলাম, আমি কখনো কোনো সম্পত্তির দিকে তাকাইনি। আমি ভালো করেই জানি কে কীরকম। তোর মুখ দেখলেই বোঝা যায় তুই সম্পত্তির লোভে আমার ছেলেকে বিয়ে করেছিস ফাঁদে ফেলে। আম্মু, আপনি আমাকে ভুল বুঝছেন। প্লিজ আমাকে এই মিথ্যা অপবাদটা দিবেন না। আপনার সন্তান আমাকে আজ দূর করে দিচ্ছে, আর আপনিও আমাকে এইভাবে বলছেন। যাই হোক, আমার ছেলের তাহলে বুদ্ধি ফিরে এসেছে। তাকে কত করে বলেছিলাম যে তোর মতো একটা মেয়েকে কেন সে বাসায় রেখেছে, শেষ পর্যন্ত আপদ বিদায় করে দিয়েছে। আম্মু দেখেন, আমিও তো আপনার একটা মেয়ের মতো, তাই না? যদি আপনার ছেলে না হয় মেয়ে হতো, তাহলে তো সে আর আজকে আমার মতোই হইতো, তাই না? সে তো গরিব ঘরে জন্ম নিত না, সে তো আমার মেয়ে হতো, তাই না? বড় লোকের মেয়ে। আর সে তো দেখতে অনেক সুন্দর হতো, তোর মতো একটা কালসাপ হতো না। আম্মু, আপনি আমাকে এত পরিমাণে ঘৃণা করেন আমি কখনো বুঝতে পারিনি। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি যখন যেটা বলেছেন আমি তো মাথা পেতে নিয়েছি, সেটাই। আপনার সব কাজ করে দিয়েছি, তারপর আপনার মনটা আমি পেলাম না। এখন আমি তোর মুখ দেখতে পাচ্ছি না। এখন ঘরের কাজ যেগুলো আছে সব কমপ্লিট কর। তারপর আমার কিছু কাপড় আছে, সেগুলো পরিষ্কার কর। তারপর ঘরগুলো ভালোভাবে পরিষ্কার কর। তারপর কি করবি? বাকি কাজগুলো করবি। আমি এখন ঘুমোতে যাচ্ছি। আনিসা আর কোনো কিছু বলতে পারলো না লজ্জায়। তার উপর তার স্বামী আজকে যে ব্যবহার করলো সবার সামনে, সে ভেবেছিল তার শাশুড়ি আম্মু তাকে হয়তো একটু সান্ত্বনা দিয়ে বাসায় থাকতে বলবে, কিন্তু তিনি যেটা বলে গেলেন তাতে তো বাসায় থাকা কোনোভাবেই সম্ভব না। তাকে তাহলে এখানেই তিলে তিলে মরতে হবে। তার পেটে সন্তান আসবে, তাকে কিছু করে খাওয়াতে পারবে না। আনিশা মনে মনে ভাবতে লাগলো, সে যদি এখন এখান থেকে গ্রামের বাসায় চলে যায় তাহলে তাকে নিয়ে তো সবাই হাসি ঠাট্টা করবে। এখান থেকে গ্রামের বাসায় যাওয়া যাবে না, কারণ গ্রামের মানুষকে সে বড় মুখ করে বলে এসেছে এখন সে বড়লোক বাড়ির বউ। গ্রামের মানুষরা বড়লোকদের সম্মান কি পরিমাণ করে সেটা বলার বাহিরে।
এখন যদি আমি কোনো মতে গ্রামে যাই এবং গ্রামের মানুষ কোনো মতে জানতে পারে বিষয়টা, তাহলে আনিশার আব্বু আম্মুর মুখে চুনকালি লেগে যাবে। এটা কখনোই হতে পারে না। আনিশা তারপর শোরুমে গিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল, কারণ এই সময় বাসায় কেউ নেই। তার শাশুড়ি আম্মা গেল ঘুরতে, আর তার স্বামী তো এখন পার্টি নিয়ে ব্যস্ত। আজকে আমি বাসা থেকে সেই মেয়েটাকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। এই জঘন্য মেয়েটাকে আমি কখনোই আর সোসাইটিতে মেইনটেইন করতে পারবো না। গ্রামের খ্যাতমার্কা একটা মেয়ে। মেয়েটা হতে পারে গ্রামের, হতে পারে, কিন্তু তার মাঝে অনেক গুণ আছে যেটা তুমি উপলব্ধি করতে পারো না। আমার মুখের উপর কথা বলা বন্ধ করে নিজের মুখটা বন্ধ রাখো। আমি যেটা করতে চাই আমাকে সেটাই করতে দিবা। দেখো, এই মেয়েটা আমাদের ছেলেকে কন্ট্রোলে রাখতে পারবে, না হলে তুমি কখনোই আমাদের ছেলেকে কন্ট্রোলে আনতে পারবে না, কারণ মেয়েটার ধৈর্য আছে। আমি আমার ছেলের জন্য আধুনিক মেয়ে খুঁজে আনবো ঘরে। এইরকম বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে কি করব আমি? আমার সোসাইটিতে খাপ খাওয়াতে পারবো না। তাই আমি আমার ছেলের জন্য একটা আধুনিক বউ লাগবে। যেই মেয়েরা রাতে বাইরে যাবে, এই ক্লাবে গিয়ে পার্টি করবে, ওই ক্লাবে গিয়ে নাইট পার্টি করবে, সেই রকম বউ তোমার দরকার, তাই না? এখনকার যুগে এসব স্বাভাবিক। তুমি এসব নিয়ে তর্ক করা বাদ দাও তো। আমার সাথে এখন চুপচাপ গাড়ি চালাও তো। তারপর কালাম সাহেব শিল্পার সাথে কোনো কথা না বলে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে লাগলো। আর এদিকে আনিশা বাসা থেকে বেরিয়ে কোন দিকে যাবে ভেবে পাচ্ছে না। তার উপর শুধু একটাই উদ্দেশ্য, সে যে কোনো প্রকারে এই জলসাখানা থেকে বেরিয়ে যেতে চায়। কোন দিকে যাবে কোনো গাড়ি না দেখতে পেয়ে সে রাস্তার এক সাইডে হেলে দুলে হাঁটতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে আসতে লাগলো। সে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসেছে। সামনে একটা বাস দেখতে পেয়ে চুপি চুপি বাসের এক কর্নারে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়লো। যেদিকে যায় যাবে, সে সেখানে নেমে যেদিকে দুচোখ যাবে সেদিকে চলে যাবে। তাও এরকম জল্লাদ মার্কা এলাকায় সে থাকতে চায় না, না যেখানে তার কোনো মূল্য নেই। সে এতদিন পড়েছিল শুধু মূল্যহীন হয়ে, যার জন্য তার শাশুড়ির অত্যাচার সহ্য করেছে। সেই মানুষটাই তো এখন তার না। সে তো এখন অন্য মেয়ের দেহর মধ্যে নিজের সুখটা খুঁজে নিতে চাচ্ছে। থাকুক না সে তার মতো। আনিশা এটাকে স্বপ্ন ভেবে হয়তো ভুলে যাওয়ার চেষ্টা করবে। ভুলে যাওয়া সহজ নয়, কিন্তু চেষ্টা তো করতেই হবে। সত্যি সোনা, অনেক মজা পাইছি। সোনা, তোমার টেস্ট হেভি। শোনা, আমি অনেক মজা পাইছি। তোমার এই মজা দেওয়ার প্রক্রিয়াটা অনেক ভালো ছিল। চলো, আজকে তোমাকে আমার বাসায় নিয়ে যাব। আমার বউয়ের সামনে আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। চলো। না না, আমার লজ্জা করবে তো, আমি যেতে পারবো না। আমার শাশুড়ি মা কি বলবে, তার মুখের দিকে তাকিয়ে তো আমি থাকতেই পারবো না। আচ্ছা, তাহলে কি আর করা। এখন চলো, তোমার সাথে আমি যাব। তুমি আমাকে গল্প বলো। আর তুমি এত সুন্দরী কেন? আমি শুধু তোমার জন্য সুন্দরী। তোমাকে ভালোবাসি, তোমাকে পেতে চাই, তোমাকেই কাছে পেতে চাই। আচ্ছা, তুমি কি অন্য কাউকে ভালোবাসো, যার কারণে তার কাছে ছ্যাঁকা খেয়েছো আর আমার কাছে চলে এসেছো আমার মতো? সেরকম কিছু না। একটা ছেলে ছিল টাকার লোভী, যেমন তোমার বউ আছে টাকার লোভী, ওই রকম ছেলে ছিল, অনেক সুন্দর দেখতে, টাকার লোভী। তাকে আমি ভালোবেসেছিলাম ভুল বুঝে, কিন্তু পরে সে আমার কাছে টাকা নিয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আমিও তো সেটাই ভেবেছিলাম, যে গরিব ঘরের মেয়ে একটু হয়তো ভালো কিছু খেতে পারলে, ভালোভাবে চলতে পারলে হয়তো আমাকে অনেক ভালোবাসবে। কিন্তু পরে দেখলাম সে শুধু টাকাকেই ভালোবাসে, আমাকে না। তোমার মতো সুন্দরীকে আমি চাই। তোমার মনে হয় প্রচুর নেশা হয়ে গেছে, তাই না গো? আসো, তোমাকে একটু চুমু খাই। তোমার ঠোঁটের স্বাদটা না অনেক সুন্দর। তাই নাকি গো? তোমার মাঝে না একটা মায়া আছে, যে মায়াতে আমাকে জড়িয়ে নাও, আর কখনো সেই মায়া থেকে আমি ফিরতে চাই না। আরে আবালের বাচ্চা, শুধু তোর টাকা দরকার, আমার আর কিচ্ছু চাই না। তুই কে? তোর মতো কত হ্যান্ডসাম ছেলে আমার পিছনে পড়ে আছে এই সুন্দরীর পেছনে, আর তুই তো 2 টাকার একটা ছেলে।
তোর 2টা আমার দরকার টাকা হলো আমি শেষ। তুমি কি কিছু বলতেছো আমাকে? আমি কিন্তু স্পষ্ট শুনতে পাইনি। আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে ধরে নিয়ে যাও। আচ্ছা তাহলে আজকে তোমাকে আর বাসায় যেতে হবে না, তুমি আমার সাথে থাকবে, কি বলো? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আজকে দুজনে অনেক ফুর্তি করব। আচ্ছা শোনো, তাহলে আমাকে নিয়ে চলো তোমার কাছে। আমি তোমার সাগরে ডুবে যেতে চাই, তোমার ভালোবাসাতেই। আমিও সোনা, আমিও শুধু তোমার ভালোবাসাতে ডুবে থাকতে চাই। তুমি আমাকে ভালোবাসবে সোনা, তুমি অনেক ভালো। সোনা চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো সোনা, আমি তোমাকে তোমার বাসার কাছে নামিয়ে দিয়ে বাসায় চলে যাব। তোমার সাথে গেলে আমার অনেক মজা লাগে। তোমার বউ যে তখন তোমাকে বকা দিয়ে গেল, তোমার রাগ হবে না পরে? এখন থেকে তুমি আমার বউ হবে। আমি আজকে গিয়ে উকিলের সাথে কথা বলবো, তাকে আমার জীবন থেকে সরিয়ে দেব, দিয়ে তোমাকে নিয়ে আসবো। আচ্ছা সোনা, তাহলে তাই করো, যত দ্রুত সম্ভব তুমি আমাকে তোমার বউকে মাথা রাখার সুযোগ করে দাও। তুমি একদম টেনশন করবে না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে আমার বুকে রাখবো সোনা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। সোনা আমার, তোমাকে এতগুলো ভালোবাসা। চলো এখন তুমি আমাকে নামিয়ে দিয়ে বাসায় চলে যাবে, অনেক রাত হয়ে আসলো যে। আচ্ছা চলো, আর এখানে থাকা যাবে না, রাত হয়ে এসেছে, আবার বাসায় যেতে হবে। চলো। চলো তোমার সাথে আজকে গল্প করতে করতে বাসায় যাব, চলো। শোনো আজকে সারা রাত তোমার বুকে মাথা রেখে আমি শুয়ে থাকবো, তোমার সাথে আমার বাসায় থাকবে তুমি। তুমি আর কয়েকটা দিন ধৈর্য ধরো, আমি তোমাকে একদম পার্মানেন্টলি আমার বুকে নিয়ে আসার চেষ্টা করব। তুমি কি আমাকে ধোকা দেবে না তো? তুমি বলতেছো চেষ্টা করবে, তুমি কখন আমাকে তোমার উপর অধিকার খাটাতে, মানে স্বাক্ষর করাতে? কি আবল তাবল কথা বলতেছো? চলো না, এখন বেশি কথা বলতে পারবো না, তাহলে নেশাটা ধরে আসবে, তখন বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো না। চলো। এটা আমি কোথায় চলে আসলাম? এখন কি হবে? গাড়িতে তো নামতে দিচ্ছে না, ব্যাপার কি? কোথায় নিয়ে যাচ্ছে কোনো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে তো উঠে পড়লাম, কিন্তু এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি তো নিজেও বুঝতে পারছি না। গাড়িটা মনে হয় প্রায় 6-7 ঘন্টা থেকে চলছে, একবারের জন্য দাঁড় করালো না। বুঝলাম না আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, বা আমি কোন জায়গায় গাড়িতে উঠে পড়লাম বুঝতে পারছি না। নিজের ভিতরের কষ্টগুলো বারবার লাফিয়ে উঠছে, কিন্তু অনেক কষ্টে কষ্টগুলো চেপে রেখেছি। আজকের মতো কষ্ট জীবনে কখনো হয়নি, কখনো কল্পনা করতে পারিনি যে আমি এত বড় লোকের একজন বউ হব, আর এভাবে আমি ধোঁকা খাবো। সে আমাকে যতই না বলতো যে ভালোবাসা কখনো ধনী গরিব বোঝে না, শুধু দুটি মনের মিলনের ব্যাপার, এখানে কোনো ধনী গরিবের তফাৎ থাকে না, শুধুই ভালোবাসা থাকে। কিন্তু আজকে আমি যখন তাকে দেখলাম, তার চোখে মুখে আমার জন্য ভালোবাসা দেখতে পেলাম না। আমি কি এত তাড়াতাড়ি তার কাছে এতটা বিরক্তির কারণ হয়ে গেলাম যে তার কাছে আমি আমার ভালোবাসাটা পর্যন্ত পেলাম না, শুধু অবহেলাই পেয়ে গেলাম? কেন কেন তাহলে আমাকে তুমি বিয়ে করলে? কেন তাহলে আমার জীবনটা নিয়ে ছিনেমিনে করলেন আপনি? কেন? আমি তো আপনার জীবনে আসিনি, আপনি আমার জীবনে এসেছিলেন, আমি বাধা করেছিলাম, তারপরও এসেছিলেন, কিন্তু তার প্রতিদান আজকে আমাকে এই কঠিন সময় পার করতে হচ্ছে। আমি কখনো কল্পনা করতে পারিনি। হঠাৎ করে বাসের একজন লোক বলে উঠল, ওস্তাদ গাড়িটা দাঁড় করেন। তার কিছুক্ষণ পর এই গাড়িটা দাঁড় করানো হলো, আর একটা জায়গায় নাম বলা হলো। সেই জায়গার মানুষগুলো নেমে যাচ্ছে, থেকে থেকে কয়েকজন নেমে গেল 5-6 জন। একবার ভাবলাম যে এখনই নেমে যাব, কিন্তু জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম যে এখনও রাতের রেশ কাটেনি, ভোরের আলো এখনও স্পষ্ট হয়নি। আমি এইরকম একটা মেয়ে মানুষ, এখনও ভোরের আলো স্পষ্ট হয়নি, যদি বাইরে যাই আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার সাথে। এমনিতেই নিজের ভিতরে আর কোনো কিছুর বেঁচে থাকার নেই, বেঁচে থাকার ইচ্ছা পর্যন্ত আর নেই, কিন্তু কি করব? পেটের ভিতরে যে একটা কোমল প্রাণ বেড়ে উঠেছে, পেটের ভিতরে যে একটা কোমল প্রাণ বেড়ে উঠেছে, তার জন্য আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। কিন্তু এখন নামা যাবে না, ভোরের আলোটা যেখানে স্পষ্ট দেখা যাবে সেখানে নেমে যাব। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি
মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি 4:30 বাজে। তার মানে আলোর প্রকট হতে আরও 30 মিনিট বাকি। 5টার পরই ভোরের আলোর প্রকট হবে, আর সেখানে নেমে যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাব। কিন্তু আমার মনে হচ্ছে আমি একদম গ্রাম অঞ্চলে চলে এসেছি। এখন আমাকে এখানে এসে জীবিকা নির্বাহ করতে হবে যে কোনো প্রকারে। কিন্তু আমি তো এই এলাকার কিছু চিনি না। কোন দিকে যাব বা কোন দিকে গেলে কি সাহায্য পাবো বুঝতে পারছি না। নামতে আগে হবে, তারপরে বাকিটা দেখা যাবে। তারপর কিছুক্ষণ পর আবার একজন লোক বলে উঠল, উস্তাদ গাড়ি দাঁড় করান, কিছু মানুষ নামবে। সঙ্গে সঙ্গে গাড়ির ড্রাইভার গাড়িটা দাঁড় করালেন, আর বেশ কিছু মানুষ নেমে গেলেন। এখন দেখছি যে ভোরের যে ঘুটঘুটে অন্ধকারটা সেটা আছে পুরো পৃথিবীর বুকে। এই অন্ধকারটা এখন আমার সাথে ভালোই মানাচ্ছে, কারণ আমার ভেতরটা তো অন্ধকারে ছেয়ে গেছে। আমার ভেতরে তো আলো বলতে কোনো কিছুই নেই। বেঁচে থাকার যে স্বপ্ন দেখেছিলাম, যার হাত ধরে বেঁচে থাকতে চেয়েছিলাম সারাটা জীবন, যার সাথে সুখ দুঃখের গল্প করতে চেয়েছিলাম, সেই মানুষটি তো আমাকে। তারপর ভোরের আলোটা প্রকট হতে লাগলো। আস্তে আস্তে পুরো পৃথিবীর বুকে আলো ছড়িয়ে পড়তে লাগলো। আর তখনই গাড়ির লোকটা আবার বলে উঠল যে এখানেই নাকি কিছু মানুষ নামবে। আমিও স্থির করলাম আমি এখানে নেমে যাব, আর সামনে যাব না। বাস থেকে নেমে এসে চারদিকে তাকিয়ে দেখলাম কোনো কিছু সুবিধার মনে হচ্ছে না। এখানকার লোকগুলো শুধু আমার দিকে তাকিয়ে আছে। দেখলাম পাশ থেকে কয়েকটা মহিলা নামলো। আমিও তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর লোকগুলো তাদের মতো যেতে লাগলো যে যার গন্তব্যে। মনে হচ্ছে অনেকদিন পর তারা বাসায় ফিরে এসেছে। গাড়ি থেকে নেমেই যে যার মতো চলে যেতে লাগলো। কেউ কারো জন্য অপেক্ষা করে না। সবাই সবার ভালোবাসার মানুষ আর প্রিয় মানুষের মুখখানা দেখতে চায়, প্রিয় পরিবারের সাথে মিলিত হতে পারবে কতদিন পর। সবার মুখে শুধু মৃদু হাসি। আমি একটা চায়ের দোকানে গিয়ে বসে পড়লাম। কি করব, একটা মেয়ে মানুষ। হঠাৎ করে একটা চায়ের দোকানে প্রবেশ করেছি, তাও আবার গ্রাম অঞ্চলের সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ নিজের ভিতর কেমন যেন করতে লাগলো। কি আর করার, তাও সেখানে একটা রুটি আর একটা কলা খেয়ে নিলাম। কি রে গ্রামের খ্যাত মার্কা মেয়ে, কোথায় তুই? আমার বাসার সকালের কাজগুলো কে করবে? এত বেলা হয়ে গেছে আর তুই এখানে ঘুমিয়ে আছিস, ব্যাপার কি? শিল্পা বেগম কথাগুলো একাই একাই বলতেছে, কিন্তু তিনি মনে করতেছে হয়তো ঘরে আনিশা আছে। কিন্তু তিনি তো আর জানে না যে আনিশা চিরতরে তাদের এই যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে এখান থেকে চলে গিয়েছে। কি রে, কথা বলছিস না কিসের জন্য? নাকি রাতে কোথাও গিয়েছিলি আবার? আমার ছেলে তোকে বাদ দিয়ে দেবে? অন্য কোনো ছেলের কাছে গিয়েছিলি নাকি? তার কথার কোনো জবাব আসছে না দেখে তার মেজাজটা আরো অনেক কিটকিটে হয়ে গেল। তার এখন ইচ্ছা করছে আনিশাকে পিটাবে, কিন্তু তিনি যখন রুমের দরজায় ধাক্কা দিলেন তখন দেখলেন যে আপনা আপনি রুমের দরজাটা খুলে গেল। ব্যাপার কি, তিনি বেশ অবাক। তার থেকেও বড় অবাক হলেন যখন ঘরে কাউকে দেখতে পেল না। ঘর পুরোপুরি ফাঁকা, তার ছেলেও নাই এবং তার ছেলের বউ সেও নেই রুমে, একদম পুরো ফাঁকা পড়ে আছে। কালকে যেরকম রেখে গিয়েছে ঠিক তেমনই আছে, কিন্তু একটু অগোছালো রুমটা। ব্যাপার কি, তিনি ভেবে পাচ্ছে না এখানে কি হতে যাচ্ছে। আর উনি একটু লক্ষ্য করে দেখলেন যে তার ছেলের বউ, যাকে তিনি গ্রামের খ্যাতমার্কা মেয়ে বলে ডাকে, সব সময় তার কোনো কাপড় বা তার কোনো প্রয়োজনীয় জিনিসপত্র দেখা যাচ্ছে না রুমে। শিল্পা বেশ অবাক হলেন ব্যাপারটা দেখে। কোথায় তুমি? বেরিয়ে আসো, দেখো কি কাণ্ড হয়ে গিয়েছে বাসার ভিতরে। বাসায় কেউ নেই, তুমি আমি ছাড়া। এখন বাসায় কেউ নেই, তাড়াতাড়ি বেরিয়ে আসো, দেখো। কি হয়েছে? তোমরা এত সকালে চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? ব্যাপার কি? সারা রাত কাজ করছি। তোমার ছেলের বউ কেউ রুমের ভিতরে নেই। রুমের ভেতর থেকে দরজা বন্ধ করা থাকবে, সেটাও নেই। আমি যখন রুমে গেলাম আর রুমের ভেতরটা কেমন যেন অগোছালো লাগতেছিল। তুমি এত অস্থির হচ্ছ কিসের জন্য? তারা হয়তো কোথাও ঘুরতে গিয়েছে সকাল মুহূর্তে উপভোগ করার জন্য। তুমি সব সময় রোমান্টিক মুডে থাকতে চাও, তাই না? তোমার এত রোমান্টিক মুড আসে কোথা থেকে? আমি টেনশনে মরে যাচ্ছি। এত টেনশন করতে হবে না।
একটু পর দেখবে যে দুইজনে চলে আসছে। সমস্যা নেই, এখন চুপচাপ নিজে হাতে কাজ আছে সেগুলো শেষ করো, আর তারপর যেগুলো কাজ করতে হবে সেগুলো রেখে দাও। এখন আমাকে কাজ করতে হবে তাই না? এখন তুমি আমাকে কাজ করতে বলছো, তাহলে তোমার ছেলের বউয়ের হয়ে যে কালকে ওকালতি করলে কিসের জন্য? তোমরা এত কথা শোনার তোমার এত কথা শোনার আমার সময় নেই। আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, তুমি সেটা ভালো করেই জানো। আর আমার কি কি লাগবে তাড়াতাড়ি এখানে এনে দাও। তুমি তো এখন আমার উপরে রাগ দেখাবে তাই না? তুমি তো সুযোগ পাইছো না, তুমি তো রাগ দেখাবে, আমি ভালো করেই জানি। এত কথা না বলে চুপচাপ যেটা করতে বলছি সেটাই করো। এত কথা বলো কিসের জন্য? তারপর শিল্পা বেগম কালাম সাহেবের সাথে আর কোনো কথা না বলে তিনি কালাম সাহেবের প্রয়োজনীয় জিনিসগুলো এনে তার সামনে রেখে দিয়ে রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেল। কালাম সাহেব তার স্ত্রীর রাগ দেখে মৃদু হাসলেন, তার স্ত্রীর রাগ আরো বাড়িয়ে দিলেন। শিল্পা বেগম কালাম সাহেবের মুখে মৃদু হাসি দেখে রাগে পুরো জ্বলতে লাগলো, কিন্তু কালাম সাহেবকে কিছুই বলতে পারছে না। মনে মনে স্থির করে রাখলো, যদি আজকে সে কালসাপিনী বাসায় আসে তাকে যে কি করবে। আর তার ছেলের এত রোমান্টিক মুড যে তার বউকে সকাল সকাল উধাও করে নিয়ে যেতে হবে বাসা থেকে। শিল্পা বেগম মনে মনে স্থির করলো, আজকে বাসায় আসলে দুজনকেই গণহারে পিটাবে। সে তার এত সাহস কিভাবে? এভাবে সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যাওয়া, তাদেরকে দেখে নেবে সে। কিন্তু শিল্পা বেগম আসল বিষয়টা এখনো জানতে পারেনি। যখন তার ছেলে বাসায় ফিরে আসবে তখন বুঝতে পারবে আসল বিষয়টা, আর তখন যে কি হবে বুঝতে পারতেছে না। একটা ধামাকা অধ্যায় শুরু হতে যাচ্ছে এই বাসায়, যেটা আগে কখনো দেখেনি। শোনা, এভাবে শুয়ে থাকতে হবে না, উঠো আর আমাকে ছেড়ে দাও। কিভাবে জড়িয়ে ধরে আছো? আমার লজ্জা লাগতেছে এখন। সোনা, তোমার কাছে এত মজা আমি কখনো বুঝতে পারিনি। চলো সোনা, আজকে তোমাকে বিয়ে করে সোজা বাসায় নিয়ে যাব, তারপর তাকে ডিভোর্স দিব। কি বলো? না, আমি সেটা করতে পারবো না। আগে তোমার সম্পত্তির কিছু অংশ আমাকে লিখে দিতে হবে, না হলে তো আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি বলো? আরে সোনা, এত টেনশন করো কিসের জন্য? আমি আছি তো। চলো, উকিলের কাছে আমি তোমাকে আমার সম্পত্তির কিছু অংশ লিখে দিচ্ছি। আচ্ছা, কথাটা শুনে খুশি হলাম। তুমি কি উকিলের সাথে কথা বলো, আর আমি ফ্রেশ হয়ে সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছি, গিয়ে তোমার কাছ থেকে সম্পত্তির দলিল নিয়ে তারপর বিয়ে করব। আচ্ছা, তাহলে তুমি রেডি থেকো, আমি তোমাকে ফোন করলে তুমি চলে আসবে। কথাটা বলে আশিক সেখান থেকে বেরিয়ে সোজা কাজী অফিসে, আর তার উকিলকে ফোন করে সেই কাজী অফিসে আসতে বলল। তার মাথায় এখন শুধুই নীলা নামের সেই মেয়েটা ঘুরপাক খাচ্ছে। তার যে একটা বউ আছে সেই কথা ভুলেই গিয়েছে। মানুষের যখন অতিরিক্ত টাকা হয় তখন যেটা হয় আর কি, সেটাই হচ্ছে এখন আশিকের ক্ষেত্রে। এক বাপের এক বেটা, ভাই বোন কেউ নেই। যখন যেটা ইচ্ছা, যখন যেটা খুশি সেটাই করে। আর এখন একটা মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলতেছে। আর যে মেয়েটার পাল্লায় এখন সে পড়েছে সে তো আশিককে ধ্বংস করবে, এটা তার লক্ষ্য। আশিক বেকুবের মতো কাজ করতেছে, সে বুঝতেছে না সে কি করতে যাচ্ছে। তার মনে এখন যত জ্বালা, কারণ সে এখন মেয়ের নেশায় পড়ে গিয়েছে। একটা মানুষ কখন এতটা নষ্ট হয়ে যায় জানেন? যখন তার অতিরিক্ত টাকা হয়ে যায়। সে হয়তো জানে না মেয়ে মানুষ একটা সফল মানুষকে পতনের দিকে নিয়ে আসতে বেশি দিন সময় নেয় না, কারণ তারা মেয়ে জাতি। এই যে ভাইয়া, শুনছেন? আমি এই এলাকায় নতুন, আমাকে কি এখানে একটু জায়গা দেখে দিতে পারবেন? আচ্ছা আপু, বলেন কোথায় যাবেন, আমি আপনাকে সেখানে রেখে আসবো। আসলে ভাইয়া, আমি শহর থেকে এসেছি এখানে কাজের সন্ধানে, কারণ আমার শহরে কিছু পার্সোনাল সমস্যা, ফ্যামিলিগত সমস্যার কারণে আমি সব ছেড়ে এসেছি।
আচ্ছা আপু, আপনি কি কি কাজ করতে পারেন, আর আপনি যেহেতু শহরের মেয়ে কি কি ধরনের কাজ করতে পারেন যদি বলেন তাহলে আপনাকে সেইভাবে সাহায্য করতে পারবো। আসলে ভাইয়া আমি ভালো রান্না করতে পারি। এখানে কি কোনো মেয়েদের হোটেল আছে যেখানে মেয়েরা কাজ করে এরকম? আসলে আপু, আমার দাদিমা এখানে একটা রেস্টুরেন্ট চালায়। আসলে এখানে একটা পর্যটক কেন্দ্র আছে, তো সেখানে মানুষ আসা যাওয়া করে, আর সেখানে আমাদের একটা রেস্টুরেন্ট আছে। আপনি ভালো রান্না করতে পারেন, আমার সাথে যেতে পারেন। আচ্ছা, তাহলে তো অনেক ভালো হয় ভাইয়া। আপনি যে আমার এত বড় উপকার করবেন আমি কল্পনাও করতে পারিনি। আপনি বলছেন আপনি ভালো রান্না করতে পারেন, এখন আপনার রান্না পরীক্ষা করে দিতে হবে। যদি ভালো করতে পারেন তাহলে রাখা যাবে, আর না হলে আমি আপনাকে অন্য কোথাও কাজ খুঁজে দেব। আমাদের ওখানে রাখতে পারবো না। আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। তুমি নিয়ে চলো, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি মন খারাপ করবেন না, কারণ আমাদের রেস্টুরেন্টটা অনেক পপুলার আর জনপ্রিয়তা সবার কাছে। যদি জনপ্রিয়তা বজায় রাখতে না পারি তখন তো সমস্যা হয়ে দাঁড়াবে, তাই না? আমি বুঝতে পেরেছি ভাইয়া, আমাকে বোঝাতে হবে না। আপনি আমাকে নিয়ে চলেন, আমি পরীক্ষা দিব। যদি পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমাকে রাখবেন। আচ্ছা আপু, তাহলে আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তারপর আনিশা সেই ছেলেটার সাথে যেতে লাগলো। বেশিক্ষণ হাঁটতে হলো না, অল্প কিছুক্ষণ পরেই তাদের সেই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছিল। ছেলেটা হাত দিয়ে ইশারা করে আনিশাকে দেখিয়ে দিল রেস্টুরেন্টটা। আনিশা দেখে বেশ অবাক হলো। এই গ্রাম অঞ্চলে এত বড় রেস্টুরেন্ট সে কল্পনাও করতে পারছে না। আসলে রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর, আর ছেলেটাকে দেখে মনে হচ্ছে না ছেলেটা সেখানের মালিক। এমন সিম্পল ভাবে চলাফেরা করে। তারপর আনিশা ছেলেটার সাথে গল্প করতে করতে রেস্টুরেন্টের কাছে গিয়ে দেখে রেস্টুরেন্টে অনেক মানুষজন অপেক্ষা করতেছে তাদের রান্না খাওয়ার জন্য। আনিশা এত মানুষকে দেখে প্রথমে ভেঙে পড়ল, কারণ সে যদি ভালো মতো রান্না করতে না পারে তাহলে সে এখানে থাকতে পারবে না। তখন যে তার কি হবে ভেবে পাচ্ছে না। আনিশা নিজের মনের ভিতর আত্মবিশ্বাসটা জাগিয়ে তোলার চেষ্টা করতেছে। সে নিজেকে নিজেই বলতেছে, আনিশা তুই পারবি, তুই পারবি, তোকে পারতেই হবে। তারপর ছেলেটা আনিশাকে সঙ্গে করে নিয়ে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে। যেখানে খাবার তৈরি করা হয় সেখানে নিয়ে আসলো, রান্নাঘরে নিয়ে আসলো, আর সেখানে তার দাদিমাকে দেখলো আনিশা। তারা নিজেরাই রেস্টুরেন্টটা চালায়, কোনো কাজের লোক রাখে না। কিন্তু আনিশাকে নিয়ে আসার কারণ হচ্ছে যে আনিশা শহরের মেয়ে, আর সে নাকি ভালো রান্না করতে পারে, আর এখানে ভালো রান্নার অনেক ডিমান্ড। তার কারণে ছেলেটা আনিশাকে পরীক্ষা করার জন্য এখানে নিয়ে আসলো। যদি আনিশা ভালো পারফরমেন্স করতে পারে তাহলে তাকে রেখে দিবে, আর সামান্য কিছু মাইনে দিয়েই রেখে দিবে এখানে। আর তার খাওয়া দাওয়ার জন্য সবকিছু তারা দেবে, আর তার দাদিমার সাথে থাকবে মেয়েটা। তার জন্য ছেলেটা তাকে নিয়ে আসলো, না হলে কখনোই আনিশাকে এখানে আনতো না ছেলেটা। এখানে সব কিছু রেডি করা আছে, দেখে শুনে সুন্দর করে এই মাংসটা রান্না করেন। আর এগুলো আমাদের খাওয়ার জন্য সবার, তাই ভালো করে রান্না করবেন, আর এর উপর আপনার মার্কস দেওয়া হবে। দোয়া করবেন যাতে করে ভালো কিছু করতে পারি। আর আমার আত্মবিশ্বাস আছে আমি ভালো রান্না করতে পারি, আর এখানেও ভালো কিছুই করে দেখাবো। জি আপু, একদম দোয়া করলাম মন থেকে। আমিও চাচ্ছি, আপনি যেহেতু শহর থেকে এসেছেন আর আপনাকে দেখে মনে হচ্ছে অনেকটা অসহায়, আপনার মুখ দেখে বুঝতে পারতেছি, কারণ নিয়ে আসলাম। তাহলে কখনো নিয়ে আসতাম না, কারণ আমার দাদিমা যেটা রান্না করে সেটা অনেক সুস্বাদু হয়। আমি বুঝতে পেরেছি ভাইয়া তোমার কথা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব রান্নাগুলো ভালো করার জন্য। তুমি শুধু আমার জন্য দোয়া করো যাতে করে আমি এখানেই থাকতে পারি। আচ্ছা, তাহলে রান্না করেন, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলতে পারেন, আমি নিয়ে এসে দিচ্ছি। পরে আবার সমস্যার কথা বলতে পারবেন না, এখন সবকিছু দেখে নেন। আমি তো সবকিছু দেখতে পারতেছি। আমি যেগুলো দিয়ে রান্না করতে পারবো সেগুলো সব কিছু এখানে আছে, কোনো সমস্যা হবে না। আমি সুন্দর করে রান্না করে দিচ্ছি, তারপর পরীক্ষা নিয়ে টেস্ট করে বলিয়েন, সমস্যা নাই। এই নাও তোমার ভাগের সম্পত্তির দলিল,
এখন চলো বিয়ে করব, বিয়ে করব। এখন চলো বিয়ে করব, বিয়ে করব। কিসের বিয়ের আগে তুমি সবকিছু আমাকে ঠিকঠাক করে দাও। সব কিছু ঠিকঠাক আছে, আমি স্বাক্ষর পর্যন্ত দিয়ে দিয়েছি। দেখো সব কিছু ঠিকঠাক আছে। এখন থেকে এই সম্পত্তির মালিক শুধু তুমি, এখানে কেউ হাত লাগাতে পারবে না। আচ্ছা তাহলে আমি তোকে বিয়ে করব কিসের জন্য? তুই কোথাকার আবাল? কি বলতেছো? মাথা ঠিক আছে? তুমি আমাকে ধোকা দিচ্ছ, এটা ঠিক না। তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে। কথা দিয়েছিস সেটা ঠিক আছে, এখন কথা রাখতে পারবো না, কারণ তুই তো কালকে আমাকে সারা রাত খেয়েছিস। দেখো তুমি এরকম করতে পারো না আমার সাথে। তুমি আমার সাথে ধোকাবাজি করতে পারো না। তুমি আমাকে নিয়ে খেলতে পারো না। যে ছেলের ঘরে এত সুন্দর বউ রেখে আমার পেছনে লেগে থাকতে পারে, আমি কোন বিশ্বাসে তোর ঘরে বউ হবো বল? এরকমটা কিন্তু কথা ছিল না। আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম। তুমি আমার সাথে এরকমটা করতে পারো না। মাত্র 2 দিনের পরিচয় আমাদের, তাতে তুই আমাকে ভালোবেসেছিলে? তোর যে ঘরে বউ রেখে আসছিস সেটা তো আমি দেখেছি, তাই না? তোর বউটা কিন্তু অনেক সুন্দর, হেব্বি আমার থেকেও। দেখো তোমার কথা মতো আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন তুমি তোমার কথা রাখবে। আমার সাথে তুমি বেইমানি করতে পারো না। তুমিও বেঈমান, আমি না বেঈমান, সমান সমান, কেউ কাউকে তো অপবাদ দিতে পারে না। তুমিও বেঈমানি করছো আমার সাথে, আমিও তোমার সাথে করলাম, ঝামেলা শেষ। এখন তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তাহলে তুমি আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি পথের ফকির হয়ে যাব। তুমি আমার সম্পত্তি আমাকে দিয়ে দাও বলছি। তোর মতো বেঈমান পথের ফকির হওয়া উচিত, যে বউকে বিশ্বাস করতে পারে না। তুমি এসব কি আবল তাবল কথা বলতেছো? তুমি না দেখলে মেয়েটা টাকার লোভী, আর এখন তো দেখতেছি তুমিও। আমি মেয়েটার বিষয়ে সব খবর নিয়েছি বুঝছিস, তোকে আর বলতে হবে না মেয়েটা কিরকম, কতটা সহজ সরল, তুই তাকে কিভাবে ব্যবহার করিস আমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেছি, আমাকে বলতে হবে না। কথাটা বলে নীলা সম্পত্তির পেপারটা হাতে নিয়ে চলে গেল আর আশিককে বলে গেল সে যেটা সম্পত্তির মালিক, এখন যা পায় সবকিছু বুঝে নিবে পরশুদিনের মধ্যেই। এখন সে এখান থেকে চলে যাচ্ছে। আর আশিককে বলে গেল আর যেন ভুল করেও তার পিছনে না যায়, তাহলে কিন্তু তার লাশ আর ফেরত আসবে না। আশিক কি করবে না করবে ভেবে পাচ্ছে না, একদম দিশাহারা হয়ে যাচ্ছে। কি করলো সে ভেবে পাচ্ছে না। তার অর্ধেক সম্পত্তি সেখানে ছিল, সে ভেবেছিল তারা থাকা মানে তারও সেখানে অধিকার থাকবে। তারা তো এক হচ্ছে, তাহলে সমস্যা কোথায়? আমি থাকলেই চলবে, এটা ভেবে অর্ধেক সম্পত্তি লিখে দিয়েছে, তাও আবার যেগুলো টপ বিজনেসে আছে এখন সেগুলো। আশিক ভেবে পাচ্ছে না তার এখন কি করা উচিত। তার মাথায় মনে হচ্ছে আকাশ ভেঙে পড়েছে। সে এখন কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার মাথা পুরোই হ্যাং। সে কোথায় যাবে, কি করবে? বাসায় যাবে কি করে? তার আব্বুকে সে মুখ দেখাবে কি করে? সে চুপচাপ একদম নিস্তব্ধ হয়ে পায়ে হেঁটে হেঁটে 5 কিলোমিটার জায়গা বাসায় এসে রুমের ভিতর গিয়ে দরজা বন্ধ করে লাইট অফ করে একদম অন্ধকার বিছানায় শুয়ে পড়ল। তার এখন কোনো কিছুই নেই, তার না আছে কোনো সঙ্গী, না আছে তার সম্পত্তি। সে এখন একটা অবহেলিত ছেলে। আশিক কান্না করতেছে নিঃশব্দে, বালিশে মুখ গুজে দিয়ে নিঃশব্দে কান্না করতেছে। আর সে ভাবতেছে আনিশার সাথে কত খারাপ ব্যবহার করেছিল, তারপরও মেয়েটা তাকে কখনো একা ছেড়ে দেয়নি, সব সময় তার সাথে লেগেছিল। কতই না তাকে গালি দিত, এমনকি মাঝে মাঝে অনেকভাবে অত্যাচার করত। তারপরও মেয়েটা আশিকের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে থাকতো। এখন আশিকের আনিশার কথা খুব মনে পড়তেছে, কিন্তু আনিশা এখন অনেক দূরে। তার তখনই মনে পড়ে গেল যে আনিশা কোথায়। সে চারপাশে আনিশাকে খুঁজতে লাগলো। রুম থেকে বের হয়ে পুরো বাড়ি আনিশাকে খুঁজতে বের হলো, কিন্তু সে আনিশাকে কোথাও পেল না। তার আম্মুর কাছে গেল। সে তার আম্মুকে গিয়ে যখন জিজ্ঞেস করবে
যে আনিশা কোথায়, কিন্তু তার আগে আশিকের আম্মু মানে শিল্পা বেগম আশিককে আনিশার কথা জিজ্ঞেস করলো। আশিক থতমত খেয়ে গেল। কি উত্তর দিবে এখন? তার আম্মুকে ভেবে পাচ্ছে না। কি রে, তুই একা বাসায় ফিরে এসেছিস যে? তোর বউ কই? একটু বাইরে গেছে, একটু পরে চলে আসবে। আমি একটু বিশ্রাম করি, ক্লান্ত লাগতেছে। এসব কি কথা বলছিস তুই? আমার হাতের কাজগুলো কে করে দেবে? তাহলে তুই করে দে। আচ্ছা আম্মু, তুমি মেয়েটাকে এত কষ্ট দাও কিসের জন্য বুঝি না। আজকে আবার তোর কি হলো যে মেয়েটার জন্য তোর এত মায়া লাগতেছে? ব্যাপার কি? তাকে তো ভালো মতো খাইতে দাও না, ভালো মতো পড়তে দাও না, তারপরও তোমাকে যেটা সম্মান করে সেটা তো বলার বাহিরে। আর তারপরও তুমি তাকে যেটা অত্যাচার করো। বুঝতেছি না তুই হঠাৎ এত পরিবর্তন হচ্ছিস কিসের জন্য? তোকে তো বিয়ে দিয়েছিলাম আমার কাজের মেয়ে আনার জন্য, তাই না? তোমার অত্যাচার আর আমার অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটা বাসা ছেড়ে চলে গিয়েছে। চলে গিয়েছে ভালোই হয়েছে, মেয়েটাকে আর সহ্য হচ্ছে না। গ্রামের ক্ষেতমার্কা মেয়ে, কিছুই বোঝে না, হুদাই কথা বলে। তুমি ঠিক বলছো, গ্রামের খ্যাতমার্কা মেয়ে কিছুই বোঝে না, সব কথা সহ্য করে, তারপরও সব কিছু করে দেয়। আজকে তোর কি হয়েছে বুঝতেছি না তো। হঠাৎ করে তুই মেয়েটার পক্ষপাতিত্ব করছিস কিসের জন্য? তোর বাপের মতো। কই কিছু না তো, আমি রুমে যাচ্ছি, আর ডিস্টার্ব করবে না আমাকে, এখন ভালো লাগতেছে না। বিকেলে রেডি থাকিস, মেয়ে দেখতে যাব। আমার একটা বান্ধবীর মডার্ন মেয়ে আছে, তার সাথে তোর বিয়ে দেব। কারণ খ্যাতমার্কা মেয়েকে দেখলাম কি রকম করে, এবার মডার্ন মেয়ের সাথেই তোর বিয়ে দেব। আমি বিয়ে করতেছি না, আমি তো এখন বিবাহিত ছেলে, তাই না? আর আমার বউকে তো ডিভোর্স দেইনি যে অন্য একটা মেয়েকে বিয়ে করে আনবো। তোর মাথা ঠিক আছে? কি আবল তাবল কথাবার্তা বলতেছিস, বুঝতেছি না তো। হঠাৎ করে তোর এত পরিবর্তন কিসের জন্য শুনি? তোমার মাথা ঠিক নেই, যার জন্য তুমি এসব আবল তাবল কথা বলতেছো। আমি কালকে একখানে যাব, আর তারপর ফিরে আসব, তারপর তোমাকে বলবো কি করব না করব। তুই আমার কথার অবাধ্য হতে পারিস না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি ভালো করে জানি আমার জীবনে কখনো ভালো হবে না, তোমাকে বলতে হবে না সেটা। আর তুমি যে আমার কি ক্ষতি করবে সেটা বোঝা হয়ে গেছে আমার। তুই জানিস তুই কার সাথে তর্ক করছিস? এত এত বড় স্পর্ধা যে আমার সাথে এত তর্ক করিস? হ্যাঁ, আমি জানি আমি কার সাথে তর্ক করতেছি। আমি একজন অত্যাচারীর সাথে কথা বলতেছি এখন, যে আমাকে ব্যবহার করে একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। কথাটা বলে আশিক সেখান থেকে চলে গেল। আর তার আম্মু মানে শিল্পা বেগম সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার ছেলের বলা কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। শিল্পা বেগম কখনো কল্পনাও করতে পারেনি যে মাহিন তার সাথে এইভাবে আচরণ করবে। আশিক চোখের পানি ফেলতে ফেলতে রুমের ভিতর চলে আসলো। ভিতর থেকে রুমের দরজাটা বন্ধ করে দিয়ে আবার বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়ল। সে ভালো করে বুঝতে পারছে তার মা তাকে নিয়ে কতটা বাজে কাজ করেছে। গ্রামের একটা সহজ সরল মেয়েকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে হাহাকার করে দিয়েছে তার মা, সে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে। ভাইয়া, খাবারগুলো পরীক্ষা করে দেখবেন। দাদিমা, আপনি একটু খাবারগুলো মুখে নিয়ে পরীক্ষা করেন, তারপর আমাকে রেজাল্ট দিবেন আমি এখানে থাকতে পারবো কিনা। আমরা তো আর এখানে পরীক্ষা করব না, আমরা সবাই একখানে বসে খাবো, তারপর তোমাকে রেজাল্ট দেওয়া হবে। আরো কিছু মানুষ আসবে তারপর। আচ্ছা ভাইয়া, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিবেন, যদি আপনার বিরক্ত না লাগে বা যদি ব্যস্ত না থাকেন। এখন তো কাস্টমার চাপ কম, দুপুরের সময়, তাই কাস্টমার চাপ কম, তার জন্য আমি এখন ব্যস্ত না, ফ্রি আছি, বলতে পারেন। আসলে ঢাকা থেকে কোন সাইডে এই জায়গা, আর ঢাকা থেকে কত কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত, আর এই জায়গাটার নাম কি, জেলার নাম কি, বিভাগের নাম কি? আপনি কিছু জানেন না, তাহলে এখানে এসেছেন কিভাবে? আপনার কোনো পরিচিত মানুষ নেই এখানে? একটা মানুষ যখন সবকিছু ছেড়ে দিয়ে নিঃস্ব হয়ে সবকিছু ছেড়ে দিয়ে একা একা পথ চলা শুরু করে দেয়, জানো তুমি? হয়তো আমি কিছু বুঝতে পারবো না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ভিতরে অনেক কষ্ট।
যন্ত্রণা আপনি সহ্য করতে পারতেছেন না, কারণ আপনাকে আমি লক্ষ্য করেছি আপনি যখন রান্না করতেছিলেন তখন অনেক কান্না করতেছিলেন। আচ্ছা, তাহলে এখন আমি একটু এখানে বসে থাকতে পারি? আপনার যখন খুশি তখন এগুলো পরীক্ষা করে আমাকে জানাবেন। আমাদের ভিতরে একটা বিশ্রাম করার মতো রুম আছে, আপনি সেখানে গিয়ে বিশ্রাম নেন, আমি আপনাকে পরে ডেকে নেব। ধন্যবাদ ভাইয়া, তাহলে আমাকে একটু রুমটা দেখিয়ে দেন। আমি কি একটু বিশ্রাম করব? আমার একটু ক্লান্ত লাগতেছে তো। আচ্ছা, আপনি কিছু নাস্তা করে নেন, তাহলে ক্লান্ত দূর হয়ে যাবে। না হলে এই অবস্থায় যদি শুয়ে থাকেন তাহলে আরো ক্লান্ত হয়ে যাবেন। থাক, লাগবে না, এখন কিছু খেতে ইচ্ছে করতেছে না, মাথা ঘুরতেছে, জার্নি করে এসেছি তো তাই। আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এত দূর জার্নি করে এসেছেন, তার উপর এতগুলো রান্না করলেন, হয়তো অনেক কষ্ট লাগতেছে আপনার। আমি এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছি, এসব আমার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না। আপনার জীবনে এত কষ্ট আমি বুঝতে পারিনি, আপনাকে দেখে মনে হয় না আপনার ভিতরে এত চাপা কষ্ট আছে। তারপর আনিশা আর কোনো কথা বলে না, ছেলেটাকে ইশারা করে রুমটা দেখিয়ে দিতে বলল। ছেলেটা একটু হাতে ইশারা করে রুমটা দেখিয়ে দিল। আনিশা রুম থেকে ভিতরে চলে আসলো, এসে দেখে রুমটা অনেক পরিপাটি করে গোছানো। রুমের দরজাটা বন্ধ করে দিল, তারপর চুপচাপ বিছানার উপর শুয়ে পড়ল। আর তার তখন সবকিছু মনে পড়তে লাগলো আস্তে আস্তে। এই সময় যদি বাসায় থাকতো তাহলে আশিক তাকে এদিক থেকে এসে ডিস্টার্ব করতে, ওই দিক থেকে এসে ডিস্টার্ব করতো, চুল ধরে টান দিত। সেই সময়গুলো আনিশা এখন খুব মিস করতেছে, তার খুব কষ্ট হচ্ছে সেই মুহূর্তগুলো উপভোগ করতে না পারার জন্য। তখন বিরক্ত লাগলো, কিন্তু এখন খুব মিস করতেছে, মুহূর্তগুলো খুব কষ্টই হচ্ছে। আশিক যতই খারাপ হোক, যখন তাকে ভালোবাসতো মন থেকেই, তার চোখ থেকে ভালোবাসাটাই স্পষ্ট দেখা যেত। কিন্তু আশিকের মাঝে মাঝে কি যেন হয়ে যেত। তখন আশিক আনিশার সাথে অনেক খারাপ ব্যবহার করত, এমনকি অনেক অত্যাচার করত। কিন্তু যখন সে একটু সুস্থ মস্তিষ্কে থাকতো তখন সে আনিশাকে কি পরিমাণ ভালোবাসতো সেটা বলে বোঝাতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতে আনিশা আনমনে কথা বলতে শুরু করলো আশিককে। কেন তুমি আমার সাথে এরকম করলে? কিসের জন্য? আমি কি ভুল করেছিলাম? আমার জীবনটা নিয়ে ছিনিমিনি কেন করলে তুমি? তুমি আমাকে এত কষ্ট দিতে, এত যন্ত্রণা দিতে, তাও তো আমি তোমাকে ভালোবেসেছিলাম। তোমার সব সহ্য করে নিয়ে তোমাকে শুধু ভালোই বাসতাম আমি তো কখনো তোমার কাছ থেকে কোনো কিছু আবদার করি না। আমি শুধু তোমার কাছ থেকে ভালোবাসাটাই চাইতাম। কিন্তু তুমি মাঝে মাঝে কেন আমার সাথে এরকম করতে? যখন তো তুমি ভালো থাকতে তখন আমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে। তুমি এমন সময় আমাকে তোমার জীবন থেকে তাড়িয়ে দিলে যে সময়টা স্বামীকে সবচেয়ে বেশি কাছে থাকা প্রয়োজন। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি, কিন্তু এই সময়টা আমি তোমাকে কাছে পাবো না। আমি জানি না বেঁচে থাকতে পারবো কিনা, সর্বোচ্চ চেষ্টা করব বেঁচে থাকার। যদি মরে যাই তাহলে আমাকে মাফ করে দিও। জানি না তোমার সাথে আর কখনো দেখা হবে কিনা। আমি চাই না তোমার সাথে দেখা করতে। আমি চাই না তোমার কাছে গিয়ে আমার সন্তানের জীবনটা নরক যন্ত্রণায় ফেলে দিতে। আমি চাই আমার সন্তানকে নিয়ে আমি এখানেই সুখে থাকবো, যদি এখানে থাকতে পারতাম। আর থাকতে না পারলে হয়তো আরো কোথাও আমাকে কাজের সন্ধানে ঘুরতে হবে। আর যদি আমার ভাগ্যটা ভালো থাকে তাহলে তো আমি এখানে থাকতে পারবো, কারণ রান্নাটা আমার মনে হচ্ছে যে অনেক সুস্বাদু হবে, কারণ আমি আমার সর্বোচ্চ দিয়ে রান্না করেছি। আমার ভাগ্যে যেটা আছে আমার সাথে সেটাই হবে। দোয়া করি তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। হয়তো আমাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তোমাকে তো ভুলতে পারবো না। কথাগুলো নিজেই একা একা বলতেছিলাম, তখনই দেখলাম যে বাইরে থেকে কেউ দরজাতে ধাক্কাধাক্কি করতেছিল। তারপর বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজাটা খুলে দেখি ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটার নাম পর্যন্ত জানি না এখনো আমি। ভাইয়া কি হয়েছে? কোনো সমস্যা? রান্না কি পরীক্ষা করেছেন আমার?
আসলে আপু, আপনার রান্নাটা পরীক্ষা করা হয়নি, সবাই উপস্থিত, সবাই আপনাকে দেখতে যাচ্ছে, তো তার জন্য আর কি আপনাকে বললাম। আচ্ছা ভাইয়া, তার আগে আমাকে বলো তো সেখানে কে কে উপস্থিত আছে? মানে তোমাদের কি মুরব্বি? আসলে আমি একটা কথা বলি, আপনাকে যখন আমি পেয়েছিলাম তখন আমি আমার আব্বুকে জানিয়েছিলাম, তিনি আপনার খাবারটা পরীক্ষা করার জন্য এসেছে, আর আমার আম্মু এসেছে তার সাথে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে তুমি গিয়ে তাদের সাথে একটু কথা বলো, আমি একটু পর যাচ্ছি। মানে বুঝতেই পারতেছো মুরব্বিরা এসেছে, তাদের সামনে একটু সুন্দরভাবে যেতে হবে। আচ্ছা আপু, তাহলে কোনো সমস্যা নেই, আপনি সময় নিয়ে আসেন, আমি গিয়ে আব্বু আম্মুকে কথা বলতেছি ব্যবসার কথা। তুমি যে আমার জন্য এত কিছু করতেছো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব ভেবে পাচ্ছি না। আরে আপু, সমস্যা নেই, আপনি রেডি হয়ে বাইরে চলে আসেন। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, তুমি গিয়ে অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, আমি চলে যাচ্ছি। হয়তো আমার দেওয়া কষ্টগুলো তাকে এখন ক্ষত বিক্ষত করে দিচ্ছে। হয়তো তার এখন আমার কথা মনে পড়তেছে, আর সে ভাবছে আমি অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করতেছি। সে আমাকে বলেছিল সে যে কোনো পরিস্থিতিতে আমার সাথে থাকবে, কিন্তু আমার যে অত্যাচারগুলো ছিল সেগুলো ছিল অন্য লেভেলের। আমি তাকে নিজের অজান্তেই ইচ্ছাকৃতভাবেই অত্যাচার করেছি। ভেবেছিলাম টাকা আছে, মেয়ের অভাব নেই, কিন্তু মেয়েরা যে এতভাবে ধোঁকা দিতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি। আজকে যদি এই পরিস্থিতির শিকার না হতাম, আমি কখনো রিয়ালাইজ করতে পারতাম না। হয়তো তার ভালোবাসাটা এখন আমি অনুভব করতে পারবো তিলে তিলে, কারণ সে এখন চলে গিয়েছে। কারণ একটা মানুষ কখনো কোনো ভালোবাসা কাছে থাকলে সেই ভালোবাসার মূল্য দিতে পারে না। যখন সেই ভালোবাসার বস্তুটা বা ভালোবাসার মানুষটা দূরে চলে যায়, তখন বোঝা যায় সেই ভালোবাসার মূল্যটা কি, আর সেই ভালোবাসা ছাড়া থাকা যে কি কষ্টকর। জানি না এখন তুমি কোথায় আছো, কিন্তু যেখানেই থাকো ভালো থেকো, আর আমি তোমাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। তুমি এই দেশের যে কোনো প্রান্তেই থাকো না কেন, আমি তোমাকে সেখান থেকে খুঁজে আনবো আমার আবার বুকে। তুমি যদি ভেবে থাকো আমি তোমার খোঁজ করব না, তাহলে সেটা ভুল ভাবতেছো। আমি তোমাকে খুঁজবো, কারণ আমি বুঝতে পেরেছি তুমি আমার কতটা জুড়ে আছো। ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি। খুব তাড়াতাড়ি তোমাকে খুঁজে বের করব। তুমি কোথায় থাকো, কি করো, আমি কিচ্ছু জানি না, আমি শুধু তোমাকে চাই। আমি যে কোনো প্রকারে আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি কখনোই বেঁচে থাকতে পারবো না। ভাইয়া, আমি এখানে একটা কাজের সন্ধানে এসেছিলাম। এখানে আমার একটা প্রজেক্টের কাজ চলতেছে। আমি এখানে ভালো হোটেল কোথায় পাবো থাকার মতো? আসলে ভাইয়া, আমি একটা হোটেলের মালিক, আর সেখানে আগে থাকার ব্যবস্থা ছিল না, এখন আমরা সেটাকে দোতলা করে উপরে থাকার ব্যবস্থা করছি। আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। তাহলে তো ভালোই হলো, আমাকে আর এত কষ্ট করতে হবে না। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি আমার সাথে আসতে পারেন, এখান থেকে 5 মিনিটের রাস্তা। তোমার ছেলে আমাকে এত পরিমাণ জ্বালাতন করছে, আর সহ্য হচ্ছে না, কিছু একটা করো তুমি। এটা কি ধরনের অসভ্যতা? আমি এরকম করতেছো কিসের জন্য? শান্ত হয়ে থাকো, আমি কাজ করতেছি, দেখতেছো না? আমি বাইরে যাবো, আমি ঘুরতে যাবো, আমাকে ঘুরতে নিয়ে যাও না, তুমি পচাও। তোমাকে বলছি না কালকে বন্ধ থাকবে, তখন সবাই মিলে ঘুরতে যাব। আর সবাই তোমাকে এই কথা বলে নাই? আমি এখন যাব, আমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে, না হলে কিন্তু কান্না করবো। তুমি কিন্তু এখন অভদ্র হয়ে যাচ্ছ, এটা আমি তোমাকে শিখাইনি, বোঝাই নাই। আমার মুখের উপর তর্ক করার সাহস তোমাকে আমি কখনো দেইনি। আবির তার আম্মুর কথা শুনে একদম চুপ হয়ে গেল। সে ভালো করেই জানে তার আম্মু তাকে যেটা বলে সেটা ভালোর জন্যেই বলে, আর তার আম্মু তাকে সব সময় অনেক আদর করে। সে যেটা আবদার করে সেটাই এনে দেয়। তাই আবির চুপ হয়ে গেল। ভদ্রতার সহিত চুপচাপ আবার দাদিমার কোলে চলে গেল। আনিশা নিশ্চিন্তেই আবার কাজে মনোযোগ দিল, কারণ তার এখন আর কোনো টেনশন হবে না। তার ছেলে যখন একবার কথা শুনেছে, সারাদিন সেই কথা পালন করবে। কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলা করে, ছোট বাচ্চা তো তাই। আনিশা কাজে মন দিল, ঠিক তখনই অন্তর ডাক দিল। আপু, একটু বাইরে আসো তো, একটা লোকের সাথে যাও, তাকে তুমি উপরের রুম দেখিয়ে দাও, রুমটা ভালো মতো বুঝিয়ে দিয়ে আসো তো। ভাইয়া, আমি এখন যেতে পারবো না, কারণ রান্না বসিয়েছি আর তোমার ছোট আব্বু কান্না করতেছে। আমাকে একটু সুযোগ দাও। আচ্ছা আপু, তাহলে তুমি তোমার কাজ করো, আমি উপরে কাজ করে দিতেছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমি রান্নাটা শেষ করতেছি।
আচ্ছা আপু, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। এখন এত চাপ নেওয়ার কোনো দরকার নেই, তুমি আস্তে আস্তে রান্নার কাজটা শেষ করো। এখন লোকজন একটু কম হবে। আচ্ছা, আর যে মানুষটা এসেছে তিনি কি এখানে দুপুরে খাবে নাকি বাইরে থেকে খেয়ে এসেছে? আনিশার কথা শুনে আশিকের মনে কেমন জানি একটা চেনা কণ্ঠ উকি দিতে লাগলো। আশিকের মনের ভিতরে সেই মেয়েটার চিরচেনা কণ্ঠটা আবার ভেসে উঠল। এই মেয়েটার কথা শুনে আশিকের একটু সন্দেহ হতে লাগলো, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। আসলে এখন কাকে কি বলবে, তাই সে চুপচাপ রইল আর মনের ভিতর কথাটা রেখে দিল, প্রকাশ করলো না। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কথা বলবো। সেই মেয়েটা আপনার কি হয়? আমার আপু হয়। কোনো সমস্যা? তার সাথে কি দেখা করবেন? ডাকবো? না না, দেখতে হবে না। ডাকবেন কিসের জন্য? আমি এমনিতে জিজ্ঞেস করলাম যে কি হয়, এর থেকে বেশি কিছু না। আর তাছাড়া আমার একটু ক্লান্ত লাগতেছে তো। আর তাকে বলে রাখবেন যে আমি দুপুর এখানে খাবো, বাইরে কোনো কিছু খেয়ে আসিনি। একটু কষ্ট করে উপরের জন্য খাবারটা দিয়ে আসে। আমাদের দায়িত্ব এটা, আমাদের কাছে এটাই পালন করতে হবে। আপনার কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে আপনার উপকার করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, তাহলে এখন আমি উপরে যাচ্ছি। আপনি শুধু আমাকে রুমটা দেখিয়ে দিয়ে আসেন, বাকি কাজগুলো আমি করে নিতে পারবো, সমস্যা হবে না আমার। তারপর আশিককে অন্তর তার রুম দেখিয়ে দিয়ে নিচে নেমে আসলো। এসে দেখে যে তার ছোট আব্বু, মানে আনিশা আর আশিকের যে ছেলেটা আছে তাকে অন্তর সব সময় ছোট আব্বু বলে ডাকে, তার কাছে চলে গেল এবং তাকে কোলে তুলে নিয়ে আনিশার কাছে চলে আসলো। অন্তর আনিশার সাথে কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আনিশার রান্নার প্রতিভা দেখতে লাগলো। কারণ আনিশার রান্নার যে এই রকম একটা গুণ আছে সে কখনো কল্পনাও করতে পারেনি। তারা প্রথমে ভেবেছিল শহরের মেয়ে ভালো মতো রান্না করতে পারে না, কিন্তু পরে যখন তার রান্নার পরীক্ষা করলো তারা, তার রান্নার প্রতিভা দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। আর আনিশা আসার পর থেকে তাদের ব্যবসা এতটা লাভবান হতে ছিল, তারা যেটা কল্পনার বাইরে ছিল। তারা কখনো কল্পনা করতে পারেনি যে এই মেয়েটা তাদের ভাগ্য খুলে দিবে। আর আনিশা যখন একদম ভরপুর প্রেগনেন্ট হয়ে পড়েছিল তখন তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, নিজের বোনের মতো দেখেছিল ছেলেটা আনিশাকে। এভাবে তাকিয়ে আছিস কিসের জন্য বুঝতেছি না তো। ব্যাপার কি, কোনো কিছু বলবি? কিছু না তো, আমি তো তোমার রান্না দেখতেছিলাম আর শেখার চেষ্টা করতেছিলাম একটু। তুই আর কত আমার কাছ থেকে রান্না শিখতে চাইবি বলতো? আমি এখানে আসার পর থেকে তুই আমার রান্না শিখতে চাচ্ছিস, কিন্তু তুই মনোযোগ দিয়ে কোনো কিছুই করিস না। এখন শিখে কি করবো? তুমি তো থাকবে, চলে যাচ্ছ না তো, এখানেই থাকবে তাই না? অনেক সময় পড়ে আছে শেখার জন্য, শিখে নেবো। সেটা অবশ্য ঠিক বলেছিস। এবার তোর একটা গতি করতে হবে, তোর জন্য তো একটা লাল টুকটুকে বউ এনে দিতে হবে। একা একা আর কতদিন থাকবি? আমার কথা বাদ দাও, তুমি কবে আমার জিজুকে এনে দিবা সেটা বলো। ছেলেটা তো আর একা একা বড় হবে না, তাই বাবার প্রয়োজন হবে। আমার ছেলেকে বড় করতে আমি একাই যথেষ্ট, আমার সঙ্গীর প্রয়োজন হবে না। আমি চাই না আর কারো জীবনে জড়িয়ে যেতে। তাই বলে তুমি এভাবে সারা জীবন অপেক্ষা করবে সেই মানুষটার জন্য? আমি কারোর জন্য অপেক্ষা করি না, আমি আমার গতিতে চলি। তুই ভালো করে জানিস আমি কারোর জন্য অপেক্ষা করি না। আমি আমার ছেলেকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছি, যখন শহর ছেড়ে গ্রামে চলে এসেছিলাম তখন থেকেই। আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, আর আমি কখনো এই কথাগুলো বলবো না, কারণ তোমার মন খারাপ হয়ে যায়। আমি লক্ষ্য করেছি অনেক দিন, তাই আর তোমাকে এই কথাগুলো আমি বলতে চাচ্ছি না। আচ্ছা, ছেলেটা কোথায় থেকে এসেছে? তাকে দেখে কি মনে হয় যে এখানে থাকতে এসেছে নাকি এমনিতেই 2 দিন থেকে চলে যাবে? দেখে তো মনে হলো থাকবে মনে হচ্ছে, দেখি পরে কথা বলবো, সমস্যা নেই। টাকার কথা বলেছিস, অনেক তো হলো। এভাবে অনেক মানুষ তো ফাঁকিবাজি করে চলে গিয়েছে, তাই আর মানুষকে এভাবে প্রশ্রয় দেওয়া হবে না। আমি বাইরে গেলাম, তুমি একটু কষ্ট করে খাবারগুলো তার ঘরে পৌঁছে দিও আর টাকার কথা বলে এসো। আচ্ছা, দুজনে তো বেরিয়ে যাচ্ছিস, বেরিয়ে গেলে তো তোদের খোঁজ খবর কিচ্ছু পাওয়া যাবে না। তাড়াতাড়ি ফিরে আসিস, বুঝছিস? মামা ভাগ্নে যেখানে আপদ বিপদ নেই সেখানে আমরা একসাথে যতক্ষণ আসছি আমাদের কোনো আপদ বিপদ আসবে না আল্লাহর রহমতে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, বুঝছিস?
কথাটা বলে অন্তর আবিরকে নিয়ে বেরিয়ে পড়ল। আনিশা আবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রান্নার কাজ শেষ করে সবকিছু ঠিকঠাক রেখে রুমে চলে আসলো গোসল করে। অনেকক্ষণ যাবত রান্না করতেছিল, তো প্রচুর গরম লেগেছে, তাই গোসলটা করে নিল। এখনই তারপর সবকিছু ঠিকঠাক করে বাইরে বেরিয়ে আসলো। এসে উপরে যে মানুষটা আছে তার জন্য খাবার সুন্দর করে রেডি করতে লাগলো। আজকে আনিশা আর আশিকের মাঝে এমন একটা ঘটনা হতে চলেছে যেটা তারা কখনোই কল্পনা করেনি, যে এরকম একটা দিন আসবে আবার তাদের মাঝে। এদিকে আশিক রুমটাকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিয়েছে, কারণ তাকে এখানে 2 মাসের মতো থাকতে হবে। তার জন্য সে তার বসের কাছ থেকে কিছু টাকা বেশি নিয়ে এসেছে। যে ছেলেটা একদিন কর্মচারী চালাতো, সেই ছেলেটা এখন অন্যের অফিসে কাজ করে। ভাগ্য যে কখন কাকে কোন প্রান্তে এগিয়ে নিয়ে দাঁড় করিয়ে দেবে সেটা বোঝা বড়ই মুশকিল। তারপর আনিশা খাবারগুলো নিয়ে উপরে চলে আসলো, আর আশিক এদিকে রুমে বসে তার ল্যাপটপে অফিসের কাজ করতেছে। আশিক কাজ করতেছিল, তখনই আনিশা বাইরে থেকে এসে কলিং বেলটা বাজিয়ে দিল। আশিক তার ল্যাপটপ রেখে দরজা খোলার জন্য এগিয়ে আসতে লাগলো। তারপর আশিকের রুমের দরজাটা খুলে দিয়ে মাথা নিচু করে রয়েছে, তাই সামনে থাকা মানুষটা কাছে থেকে না দেখেই খাবারগুলো হাতে নিয়ে নিল। আর এদিকে আনিশা, সেও মাথা নিচু করে আছে, কোনো কথা বলতেছে না, খাবার প্লেট এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি এখানে থাকবেন নাকি 2 দিনের ভেতর চলে যাবেন? যদি 2-1 দিনের ভেতরে চলে যান তাহলে যে টাকাটা হয় সেটা এখন অগ্রিম দিতে হবে। আনিশার কথা শুনে আশিক চোখ তুলে সামনের দিকে তাকিয়ে যে মানুষটাকে দেখতে পেল, সে কল্পনা করতে পারেনি যে এইভাবে তার এই প্রিয় মুখটা সে দেখতে পারবে। আনিশার এই রকম অবস্থা আশিক কখনো কল্পনা করতে পারেনি যে সেই মানুষটার সাথে আবার দেখা হবে। তুমি এখানে কাজ করতেছো? আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। আর আপনি কি বলতেছেন আবোল তাবোল? আমি আপনাকে টাকার কথা বলতেছি। আমাকে চিনেও না, না চেনার ভান করতেছো, এটা কিন্তু ঠিক না। কতদিন পর তোমার দেখা পেলাম আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো। হাজিব কথা বলেছেন আপনি। আমি আপনাকে চিনি না, না চেনার ভান করব কিসের জন্য? আপনাকে তো আমি কখনো দেখিইনি। দেখো আনিসা, আমি তখন ভুল করেছিলাম, আমার ভুলের প্রায়শ্চিত্ত হয়েছে। আমি তোমাকে পুরো বাংলাদেশে খুঁজতেছি। আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি প্লিজ যদি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তুমি কেন আমার সাথে এরকম করতেছো? কেন আমাকে দেখেও না দেখার ভান করতেছো? কেন আমাকে চিনেও না চেনার ভান করতেছো? আমার সাথে এত রাগ তোমার? আমার ফালতু কথা বলার সময় নেই। আমি এখানে কাজ করি, আমাকে সময় অনুযায়ী সব কাজ করতে হয়, তাই আমার কাছে সময় একটা মূল্যবান সম্পদ। দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো, প্লিজ ক্ষমা করে দাও না। আর তুমি আমাকে চিনেও না চেনার ভান করতেছো, বুকে আসো না প্লিজ। আনিশার অনেক ইচ্ছা করতেছে আশিককে জড়িয়ে ধরে তার বুকের যত যন্ত্রণা আছে, যত চাওয়া আছে সব মিটিয়ে নিতে, কিন্তু সে কখনোই এটা করবে না। আর আনিশার ভিতরটা পুড়ে যাচ্ছে, হাহাকার করতেছে। আজকে সামনে পেয়ে তাকে বুকে নিতে পারছে না, কোনো এক দ্বিধার কারণে। সে মনে মনে নিজেকে তৈরি করতেছে, সে মনে মনে অনেক কঠোর হতেছে। সে নিজেকে নিজে বলতেছে এভাবে ভেঙে পড়লে কখনোই সে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। তাকে অনেক কঠিন কথা বলতে হবে, কঠিনের থেকেও কঠিন। কথা না বলে কোথায় যাচ্ছ? আমার সাথে তোমাকে কথা বলতে হবে, আর আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। আমি কারো কথা শুনতে বাধ্য না, আর আপনাকে যেটা বলেছি সেটার উত্তর দেন। আপনি কি এখানে থাকবেন নাকি চলে যাবেন 2-1 দিনের মধ্যে? এই নাও তোমার টাকা, আর এখন আমার কথার উত্তর দাও তুমি, না হলে কিন্তু কি করব ভেবে পাচ্ছি না। এভাবে কথা বললে কিন্তু এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না, বুঝতে পারতেছেন? এখানেই মেরে গুম করে দেব। তুমি কেন আমার সাথে এরকম করতেছো? আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য না?
আমাকে কি ক্ষমা করা যায় না? আপনি আজব কথাবার্তা বলতেছেন। কারণ হচ্ছে যে আমি আপনাকে যেহেতু চিনিই না, তাহলে আপনার কিসের উত্তর দেব আমি বুঝি না। দেখো, মাথা গরম করাবে না কিন্তু। এতদিন তোমাকে খুঁজেছি, পাইনি, আর আজকে পেয়েছি। আর আজকে তুমি নাটক শুরু করে দিয়েছো। ক্ষমা করবে কিনা সেটা বলো। আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করতেছেন। এটা কিন্তু কখনোই ঠিক না। আপনি আমার সাথে এরকম বাড়াবাড়ি করতে পারেন না, যেহেতু আমি আপনাকে চিনি না। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। তুমি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবে। চলে যাচ্ছ কিসের জন্য শুনি? ভুল করেও আমার পেছনে পেছনে আসবেন না, তাহলে কিন্তু খবর খারাপ হবে বলে দিলাম। এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। প্লিজ আমাকে মাফ করে দাও, না হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া থাকা আমার কতটা কষ্টকর। কেন আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন? বলতেছি তো আমি আপনাকে চিনি না, তারপরও কেন আপনি আমার সাথে এরকম জোর জবরদস্তি করতেছেন বুঝি না। আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার চলবে না। কখনো তুমি জানো এই 4টা বছর আমি বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার চলবে না কখনো। তুমি জানো এই 4টা বছর আমার কিভাবে কেটেছে, আমার ভিতরে কতটা জ্বালা যন্ত্রণা গিয়েছে। প্রতিটা দিন, প্রতিটা রাত আমি তোমাকে পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজেছি। আমার যত পরিচিত মানুষ ছিল সবাইকে তোমার ছবি সেন্ড করেছি শুধু তোমাকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু তোমার খোঁজ পাইনি আমি। এত তাড়াতাড়ি আমাকে পাওয়ার জন্য এত আকুলতা কিসের জন্য? আমি তো গ্রামের খ্যাত মার্কা একটা মেয়ে, আর আপনার মায়ের কাছে একজন কাজের মেয়ে। আপনার কাছে শুধু একজন ভোগ্যপণ্য। আর আপনার তো কোটিপতি মেয়ে আছে, তাহলে আমাকে লাগবে কিসের জন্য? তুমি বিশ্বাস করো, সেদিনের পর আমি রিয়ালাইজ করতে পেরেছি যে তুমি ছাড়া আমি কতটা একা। তোমাকে ছাড়া আমি কখনোই চলতে পারবো না এতটা পথ। এতদিন যেহেতু চলতে পেরেছেন, তাহলে এখনো চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাকে আমার মতো থাকতে দেন, আর আপনি আপনার মতো এখানে কাউকে বলবেন না যে আপনি আমার সেই অতীত। তুমি এরকম করতেছো কিসের জন্য? চলো না ফিরে যাই আমরা আমাদের আগের বাসায়, আগের ঠিকানায়। তুমি কেন আমাকে এভাবে অবহেলা করতেছো আমি বুঝতে পারতেছি না। তোমাকে তখন আমি ধোকা দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাকে অত্যাচার করেছি, তোমাকে নানা ধরনের কটু কথা বলেছি। সেটা কখনো সম্ভব না। আমি কখনো আপনার জীবনে আর ফিরে যেতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমাকে মাফ করবেন। তুমি কেন বুঝতে পারতেছো না? আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আর চলতে পারবো না। এতদিন যে আমি কি কষ্টটা পেয়েছি, আজকে তোমাকে দেখার পর জানো আমার বুকে কি একটা শান্তি বিরাজ করতেছে। আমি বলতেছি আপনি আমার পেছনে আর কখনোই আসবেন না। এখন থেকে আমাদের আর কখনো কথা হবে না, এখানেই শেষ। কি বলতেছো এসব কথা? আমি বুঝতেছি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার হাতে ধরে বলতেছি, তাও তুমি আমাকে মাফ করো। এখানে কিন্তু সিন ক্রিয়েট করতেছেন আপনি। যে কেউ দেখে ফেললে আমার মান সম্মান চলে যাবে। এখানে সম্মানী ব্যক্তি একজন আমি। সবাই তো আমাদের পরিচয়টা জানে না, তার জন্য হয়তো এরকম ভাববে, কিন্তু আমাদের তো যায় আসে না, তাই না? আমরা স্বামী স্ত্রী। কিসের স্বামী স্ত্রী? আমরা কোনো সময় স্বামী স্ত্রী না। আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, এখান থেকে চলে যান বলছি। আর যদি থাকতে চান তাহলে আপনি আপনার মতো থাকেন, আর আমার মতো আমাকে থাকতে দেন। আমাকে এখন ডিস্টার্ব করবেন না। আপু তুমি এখানে কি করতেছো? আর এই মানুষটাকে কি চেনো, নাকি তোমাদের কথা কিছু শুনলাম তাতে মনে হচ্ছে তোমরা একে অপরকে চেনো? সেরকম কিছু না, আমরা এমনিতেই কথা বলতেছিলাম টাকার বিষয় নিয়ে। আর সেখান থেকে এমনিতেই একটু কথা বলতেছিলাম, তার থেকে অন্য কিছু না। আর তুই ওকে এখানে নিয়ে এসেছিস কিসের জন্য? কান্না করতেছিল, তোমার কাছে নাকি যাবে তার জন্য নিয়ে আসলাম। আর তুমি এখানে কি করো? নিজের কাছে আসো, একটু অপরিচিত মানুষের সাথে তোমার কিসের কথা? আমিও তাই বলতেছিলাম ওনাকে, যে আমার সাথে এত কথা না বলে তোমার সাথে কথা বলতে বলেছিলাম। কিন্তু দেখো আমাকে উল্টা প্রশ্ন করতেছে। এই মানুষটাকে বুঝিয়ে বল তিনি যেন যা কথা আছে তোর সাথে বলে, আমার সাথে যেন কোনো কথা না বলে। তুমি তাহলে আবিরকে নিয়ে নিচে যাও, আমি ওনাকে বুঝিয়ে বলতেছি। যদি না বোঝে তাহলে ওনাকে এখান থেকে তাড়িয়ে দেবো। এর থেকে তো আর কোনো সমাধান থাকবে না, তাই না? উনি টাকা দিয়ে ফেলেছে, তাই তাকে তাড়িয়ে দেওয়া যাবে না। আর কথা হচ্ছে তিনি থাকতে চায় থাকবে, আমাদের তো সমস্যা নেই। কিন্তু যা কথাবার্তা আছে শুধু তোর সাথে বলবে, আমি আর উপরে আসবো না। আচ্ছা তাহলে তুমি আবিরকে নিয়ে যাও, আমি তাকে বুঝিয়ে বলতেছি, তোমার কোনো সমস্যা হবে না। তোকে এখানে কোনো কথা বলতে হবে না, তুই চুপচাপ আমার সাথে আয়। এখানে তো আর কোনো কথা বলা লাগবে না।
সেটা তো বলেই দিলাম, উনি তো শুনে নিয়েছে, তাই না? ছেলেটা কিন্তু অনেক কিউট হয়েছে। আর কতদিন এভাবে চলবে? সে তো একা একা আর বড় হতে পারবে না। লোকটা কি বলতেছে আপু? আর আমি কি ধরে নিতে পারি এই ব্যক্তি তোর অতীত? তোকে এখানে থাকতে হবে না, তুই চল তো আমার সাথে। আর ওনার যা লাগে আমি সব কিছু দিয়ে রেখেছি। আর রাতের আগে কোনো কথা বলা লাগবে না। উনি কাজের সন্ধানে এসেছে, কাজ করুক, আমাদের কি? আমি যেটা বলেছি ভেবে দেখো কিন্তু আমি কিন্তু তোমাকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না, সেটা মাথায় রেখো। আপনি এসব কি বলতেছেন? আমার আপুকে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনাকে এখানে থাকা লাগবে না। এই নেন আপনার টাকা, আপনি চলে যান এখান থেকে। আপনাকে আমি এখানে রাখতেছি না। বড়দের সম্মান দিয়ে কথা বলো অন্তর, না হলে কিন্তু থাপ্পড় খাবি। বড়দের সম্মান দিয়ে কথা বলো অন্তর, না হলে কিন্তু থাপ্পড় খাবি। এখান থেকে চল আমার সাথে। আর এখানে এক মুহূর্তও থাকতে চাচ্ছি না। উনি থাকবে, টাকা দিয়েছে, ওনার খাবার সময় মতো পৌঁছে দিবে, ঝামেলা শেষ। আচ্ছা আপু, তুমি যেহেতু বলতেছো সেটাই হবে। আমি আর এখানে কোনো কথা বলবো না। এখন আমি চুপচাপ হয়ে গেলাম, তোমার যা খুশি তাই করো। কিন্তু আমি চাই তুমি সুখে থাকো, তোমার মাঝে যেন আর কোনো কালো মেঘের ছায়া এসে ভিড় না করে। আচ্ছা, তাহলে আর কোনো কথা হচ্ছে না এখানে। যে যার মতো আছে থাকবে, আমরা কেউ কাউকে ডিস্টার্ব করব না। সে যেন আমাদের কাউকে ডিস্টার্ব না করে, তাহলেই চলবে। তুমি এত কথা বলতেছো কিসের জন্য আমি বুঝতেছি না। তুমি চলো আমার সাথে। আর এখানে এক মুহূর্ত তোমাকে দেখতে যাচ্ছি না। তোমার উপর আসা নিষেধ। অন্তর, আবির, আনিশা তিনজনের নিচে চলে আসলো। কিন্তু আনিশার মনের ভিতর অজানা একটা মায়া কাজ করতেছে। সে নিজের অজান্তেই পিছনে ফিরে আশিকের দিকে এক পলক তাকিয়ে নিল। যখন আনিশা আশিকের দিকে তাকিয়েছিল, আশিক তখন আনিশার দিকে তাকিয়ে চোখ মেরে দিল। আনিশা তখন আশিকের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। আর আশিক তখন তার সেই মায়াবী মুস্কি হাসিটা দিয়ে দিল, যেটা দেখে আনিশা সহজেই আশিকের প্রেমে বারবার পড়ে যায়। কিন্তু সে নিজেকে এতটাই কঠিন করে তুলেছে যে এখন সেই মায়াটা আর কাজ করে না আশিকের উপর। তারপর আনিশা আবিরকে কোলে তুলে আদর করলো, কপালে একটা চুমু এঁকে দিল। আর আশিক সেটা দেখে রাগে ফুঁসতে লাগলো, কারণ তার ছেলে তার সামনে থেকে চলে যাচ্ছে। কিন্তু সে কাছে নেওয়ার মতো সাহস পাচ্ছে না, কারণ সে তো একটা অপরাধী। তার অপরাধের ক্ষমা হয় না। সে যে ভুলগুলো করেছে সেটা কখনোই ক্ষমা পাওয়ার মতো না। কারণ যখন সে প্রেগনেন্ট ছিল তখন তো আশিক তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তার বাসা থেকে। একটা মেয়ের যখন স্বামীকে সব থেকে বেশি কাছে থাকা প্রয়োজন, তখনই তো আশিক তাকে দূরে ঠেলে দিয়েছিল। কিন্তু আশিক মনে মনে ভাবতেছে সে এরকম ভুল আর কখনো করবে না। সেটা ভেবে মুস্কি হাসি দিয়ে সে রুমের ভিতর চলে আসলো, আবার ফোনটা হাতে নিল। হ্যালো আব্বু, আমি তোমার বৌমাকে খুঁজে পেয়েছি। আজকের দীর্ঘ 4 বছর পর তুমি আয়োজন করা শুরু করে দাও। আমি খুব শীঘ্রই তোমার বৌমাকে নিয়ে যাচ্ছি। কি বলতেছিস? সত্যি নাকি? আমার বৌমাকে তুই খুঁজে পেয়েছিস? আর তার এখন কি অবস্থা? আমি তার কাছে যাব, তুই আমাকে ঠিকানা সেন্ড কর, আমি আজকে রওনা দেব। তোমাকে এখানে আসতে হবে না, আমি খুব তাড়াতাড়ি তাকে নিয়ে বাসায় ফিরে আসব। আর তুমি টেনশন করবে না। আর তোমার একটা ফুটফুটে নাতি আছে। কি বলতেছিস তুই? সত্যি নাকি? এটা তাহলে তো আমি আর এখানে থাকছি না। তুই কোথায় আছিস? আমাকে তাড়াতাড়ি ঠিকানা সেন্ড কর, আমি এক্ষুনি রওনা দেব। আচ্ছা, আমি তোমাকে মেইল করে ঠিকানা সব কিছু পাঠিয়ে দিচ্ছি। তুমি এসে তাদেরকে একটু ম্যানেজ করো। তোমার বৌমা আমার উপর অনেক রাগ করে আছে, যার জন্য আমার সাথে কথাই বলতেছে না। তোর বাপ থাকতে তোকে এত টেনশন করতে হবে না। আমি যাচ্ছি তো, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। আর তুই তাকে নিয়ে ফিরে আসতে পারবি। আর আমি একটা খেলার সঙ্গী পেলাম। আচ্ছা আব্বু, তাহলে তোমার সাথে পরে কথা হবে। এখন আমি ফোনটা রাখতেছি, তোমার সাথে পরে কথা বলবো এই বিষয় নিয়ে। আর তোমাকে ঠিকানা সেন্ড করতেছি, তুমি চলে আসো। কি নিয়ে এত টেনশন করতেছো তুমি? বুঝতেছি না, এত সমস্যা কিসের? আমি আবার কি নিয়ে টেনশন করব? আমি তো ঠিক আছি। আর আমাকে দেখে কি মনে হচ্ছে আমি টেনশনে আছি? এখন আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে দে। আপু, দুলাভাই কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম, দেখতে সত্যিই অনেক সুন্দর, তাই না? তুই যদি আর একবার আমার সামনে এমন নোংরা মানসিকতার কথা তুলেছিস,
তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। তাই সাবধানে থাকিস, আর ওই মানুষটার সাথে কোনো কথা বলবি না। তুই শুধু কাজের কথা ছাড়া অন্য কোনো আজাইরা কথা তো বলবিই না। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে, আমি কোনো কথা বলবো না, আমি চুপচাপ থাকবো, শুধু কাজের কথাই বলবো। এখন তাহলে তুমি কাজ করো, আমি আমার আব্বুর সাথে খেলা করি। তুমি এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আপনাকে আমি কি বলেছিলাম আপনি আমার সাথে কথা বলবেন না, তারপরেও কেন আপনি এখানে এসেছেন? বললাম না কথা আছে, এত কথা বাড়াও কিসের জন্য? আমি কাজ করতেছি এখন, এখন আমি কোথাও যেতে পারবো না। আপনার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা, আমার সাথে তোমার কোনো কথা বলতে হবে না, আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, পারলে তুমি আটকে দিও আমাকে। কি বললেন? আরেকবার বলুন তো শুনি। আপনাকে এখানে আমি মেরে ফেলবো তাহলে, আমার সন্তানের দিকে যদি নজর দিয়েছেন। সন্তানটা তোমার একার না, তাই না? আমি যদি এখন কোর্টে যাই তাহলে কিন্তু আমার পক্ষে রায় দেবে, তার থেকে আমি কোনো ঝামেলা করতে চাচ্ছি না। আমি চাই না আপনার সাথে কোনো ধরনের ঝামেলা বাড়াতে। আপনি শুধু আমার লাইফ থেকে সরে গেলেই হবে। আমি আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। এখন সব তোমার হাতে, তুমি কি আমার সাথে যাবে নাকি এখানে থাকবে? যদি এখানে থাকতে চাও তাহলে আমি আমার সন্তানকে নিয়ে যাব। কেন এরকম করতেছেন? আপনি তো চেয়েছিলেন যে আমি আপনার লাইফ থেকে সরে যাই, আমি তো সরে এসেছিলাম, তারপরও কেন আপনি আমার সাথে এমন করবেন? আমি এত কথা বলতে পারবো না, আব্বু আসতেছে এখানে, তুমি রেডি থেকো, আব্বু আসার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তোর এত বড় কলিজা, আমার আপুকে হুমকি দিচ্ছিস? তোকে আমি এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। দেখো ভাইয়া, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, এখানে তুমি তাকে আশ্রয় দিয়েছিলে, তাকে কাজের মেয়ের মতো খাটিয়ে দিয়েছো। আপনার এত বড় সাহস আমার আপুর নামে এরকম কথা বলতেছেন? আমি আমার আপুকে সবসময় মাথায় তুলে রেখেছি। সেটা তো আমি দেখতে পাচ্ছি, কি করতেছেন আর কি না করতেছেন। এখন কোনো কথা বলবেন না, এখানে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে। কিসের স্বামী স্ত্রী? যখন আমার আপু মৃত্যু পথযাত্রী ছিল তখন কোথায় ছিল এই দাবি আপনার? তখন কোথায় ছিল এইরকম বাবা হওয়ার অধিকার? আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমি সত্যি অনেক বড় অপরাধ করেছি, আমি তার সাথে অনেক বড় অন্যায় করেছি, আমি তার কাছে জোরহাত করে ক্ষমা চাইছি, তারপর সে কেন আমাকে ক্ষমা করবে না? কেন মানুষকে কি ক্ষমা করা যায় না? তার জন্য একটা মানুষের উপর চাপ প্রয়োগ করে তাকে এখান থেকে নিয়ে যেতে পারেন না। তিনি যদি যেতে চান তাহলে যাবে, আর যদি যেতে না চায় আপনার বাপেরও কাটাম নেই আপুকে এখান থেকে নিয়ে যাওয়া। দেখো ভাইয়া, তোমার সাথে আমি রাগারাগি করতে চাচ্ছি না, তুমি যেটা বলতেছো তোমার দিক দিয়ে ঠিক হচ্ছে, কিন্তু আমি যেটা করতেছি আমার দিক দিয়ে ঠিক আছে, কারণ আমি অপরাধী, তাই তুমি যেটা বলবে সেটা এখন আমাকে মাথা পেতে নিতে হবে। ভাইয়া, এরকম অমানুষের সাথে কথা বলে কোনো লাভ হবে না। তার থেকে তুই তোর কাজে মন দে, আমি আমার কাজ করতেছি, আর ওনাকে এখান থেকে চলে যেতে বল। আচ্ছা আপু, তুমি যেটা বলবো সেটাই হবে। ভাইয়া আপনি এখান থেকে চলে যান, আমাদের কাজের ডিস্টার্ব হচ্ছে। আপনি এখানে থাকলে আমাদের কাস্টমাররা কী ভাববে বলেন তো? পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এখানকার। আচ্ছা ভাইয়া, আমি কালকে চলে যাচ্ছি, কিন্তু আমি বউ আর সন্তানকে নিয়ে যাব। আমার আব্বু এখানে একটু পরে এসে পৌঁছাবে, আমি তখন এখান থেকে আমার সন্তানকে নিয়ে যেতে যাচ্ছি, আশা করি কেউ মানা করবে না। আচ্ছা, আপনি আপনার সন্তানকে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে এখানে উকিলকে এনে নিয়ে যেতে হবে, কারণ আমরা এলাকার মানুষ সবাই জানি এই আপুটা কত কষ্ট করে তার সন্তানকে লালন পালন করেছে। আপনি এসে বললেন আর আমরা তাকে যেতে দিলাম, এত সহজ না। আচ্ছা তাহলে তাই হবে, আমি সব কিছু কমপ্লিট করি, তারপর আমার সন্তানকে এখানে নিতে আসব। আমি তাহলে আজকে সন্ধ্যার পর এখান থেকে বেরিয়ে পড়ব। তাহলে আপনার সাথে কোর্টে লড়াই করতেছি, আমরা প্রস্তুত, কারণ আমাদের তো আর উকিলের কেনার টাকা লাগবে না, আমার বাবা নিজে একজন উকিল। এত কথা হচ্ছে কেন? এখানে উনি ওনার সন্তানকে নিয়ে যেতে চাইলে আমরা দিয়ে দিব। কি বলতেছো আফু এসব কথা? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? মাথায় কি কিছু আছে? তুমি এত কষ্ট করে সন্তান লালন পালন করতেছো আর তাকে ছেড়ে দিবে এত সহজে? আমি চাই না আমার জন্য কারো কোনো ক্ষতি হোক, বা আমার জন্য আঙ্কেল এত বড় একটা ঝুঁকি নিয়ে কাজ করবে, তার সামনে কোনো বিপদ হতে পারে, কারণ খারাপ মানুষ কখনো মানুষের ভালো দেখতে পারে না। তুই তাহলে একা কিভাবে থাকবি? এতদিন ধরে না হয় আমাকে বলতিস যে তোর সন্তানকে নিয়ে তুই সারা জীবন কাটিয়ে দিবি, এখন? আমার কথা বাদ দে তো, এখন তোর কথা তুই ভাব, আর আমার যা কপালে আছে তাই হবে। আর এই যে মিস্টার, আপনি আপনার সন্তানকে নিয়ে যেতে পারেন, আমরা কেউ কোনো রকম বাধা প্রদান করব না। আমার সন্তান কেন? আমি সন্তানের মাকে নিয়ে যেতে এসেছি, আর সন্তানকে নিয়ে যেতে এসেছি, তাহলে একজনকে নিয়ে অন্যজনকে ছেড়ে দেব কিসের জন্য? দেখেন,
আমি এত কথা বলতে পারবো না আপনার সাথে। দেখেন, আমি এত কথা বলতে পারবো না আপনার সাথে। আপনি এখান থেকে চলে যান, সেটাই ভালো হবে। আর আপনি আপনার সন্তানের দাবি করেছেন, আপনার সন্তানকে আমি দিয়েছি, নিয়ে চলে যান এখান থেকে। আমার উপর আপনার কোনো দাবি থাকবে না। কথাটা মাথায় রেখো, এখনো তুমি আমার বউ আছো, তাই তোমার উপর অধিকার আমার আছে। আমি আপনার কোনো কথা শুনতে রাজি না। আমি নিজে করে নিজে খাই, আপনার কথা শুনবো কিসের জন্য? আর যখন প্রয়োজন ছিল তখন তো আমাকে ব্যবহার করেছেন, আর এখন প্রয়োজন আছে আবার নিয়ে যাচ্ছেন। আমার ব্যবহার করে ছেড়ে দেবেন না, এটাই আপনার লক্ষ্য, তাই না? দেখো, আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যেটা বলতেছি সেটাই হবে। আমি কোথাও যেতে পারতেছি না এখান থেকে। আমি এখানেই থাকবো, এখানেই মরবো, এখানেই আমার মাটি হবে। আমি এখান থেকে কোথাও যাব না। আব্বু চলে এসেছে, দেখো এখন তো একটু নিজেকে সামনে রাখো, নিজেকে কন্ট্রোলে রাখো। সামনে গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসো। আমি পারবো না। কিসের জন্য যাব? আমার তো এখানে আপনাদের কাউকে চিনি না। সো আপনারা আপনাদের মতো থাকেন। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ভালো হবে না বলে দিলাম। তাই যেটা বলতেছি সেটাই করো। আনিশা কোনো কথা না বলে চুপচাপ সে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। তারপর গুটি গুটি পায়ে নিজের মুখে কাপড় মরিয়া দিয়া লোকটাকে রিসিভ করে আনলো। কালাম সাহেব এখন পর্যন্ত বুঝতে পারেনি যে এটা তার সেই আদরের বৌমা, যাকে তিনি নিজের থেকেও বেশি বিশ্বাস করতেন। আর সেই বাড়িতে আনিশার একমাত্র ভরসা ছিল এই লোকটি। তাই আনিশার নিজের অজান্তেই লোকটার কাছে চলে আসলো। কালাম সাহেব চুপচাপ মেয়েটার সাথে আসতে লাগলো, কিন্তু কালাম সাহেবের সন্দেহ হচ্ছে যে তার ছেলে না আসে মেয়েটা কেন আসলো এখানে। আর তারা তো এখানে দুজন আছে, তাহলে তাদের দুজনকে হাসি খুশি মুখে তাকে এখানে এসে রিসিভ করে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ছেলে বউ কোথায়? আচ্ছা মা, আমার ছেলে কি তোমাকে এখানে পাঠিয়েছে নাকি অন্য কেউ পাঠিয়েছে তোমাকে এখানে আমাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য? আনিশা মহা বিপদে পড়ে গেল। কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। সে যদি এখন কথা বলে তার কাছে ধরা খেয়ে যাবে, কারণ উনি একমাত্র ব্যক্তি যে সব সময় তার পাশে ছিল। তার মানে এখন যদি কথা বলে তাহলে ধরা খেয়ে যাবে, এটা শিওর। আনিশা কোনো কথা না বলে চুপচাপ বাড়িতে আসতে লাগলো। সেটা দেখে কালাম সাহেব বিরক্ত নিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কালাম সাহেবের সন্দেহ হতে লাগলো এটাই তার বৌমা। তার কি হাল হয়েছে এখন চেনা যাচ্ছে না, চেহারাটা আগের মতো নেই, নষ্ট হয়ে গিয়েছে। আমি তোমাকে যেটা বলেছি সেটার উত্তর দিচ্ছ না কিসের জন্য? আমি চিনে ফেলেছি। আপনাদের এরকম ঘটনা আমার ভালো লাগতেছে না। এক সময় বলেছিলেন যে বাসা থেকে বেরিয়ে না গেলে মেরে ফেলা হবে, আর এখন আমার পেছনে লেগে পড়েছেন কিসের জন্য? তুমি যেটা খুশি সেটাই বলতে পারো, আমি মাথা পেতে নেব, কারণ তুমি ভালো করে জানো আমার ব্যবহার। দেখেন বাবা, আপনারা এখান থেকে চলে গেলে আমি খুশি হতাম। আমি আমার সন্তানকে নিয়ে একটু সুখে থাকতে চাই। আমরা যে অশান্তিতে আছি তোমাকে ছাড়া, তুমি সেটা কেন বোঝো না? তোমাকে এই 4 বছর আমার ছেলে কোথায় না কোথায় খুঁজেছে। আমার মতো খ্যাত মার্কা মেয়েকে কেন খুঁজে যাবে? তার জন্য তো একটা মডার্ন বউ এনে দিলেই হইতো। তুমি যে মানুষটার উপর রাগ করে আছো সেই মানুষটা এখন আর পৃথিবীতে নেই। কি বলতেছেন এসব আপনি? আপনার মাথা ঠিক আছে? আমাকে মিথ্যা বলতেছেন। তুমি যখন বাসা ছেড়ে চলে এসেছিলে না, তখন সে তার ভুলটা বুঝতে পেরেছিল, আর তোমাকে খোঁজার জন্য রাস্তায় রাস্তায় সব সময় ঘুরে বেড়াইতো। আর হঠাৎ করে একদিন আমরা ফোন করে জানতে পারি যে সে... আব্বু, আপনি কান্না করলে কিন্তু আমি ভালো মতো থাকতে পারি না, আমার ভেতরে কিন্তু ভেঙে যায় একদম। আপনি ভালো করে জানেন, প্লিজ কান্না করবেন না। জানো, তুমি যখন তুমি ছেড়ে চলে এসেছিলে না, তখন থেকে আমরা পথের ফকির হয়ে গিয়েছি। আমার ছেলেটা মেয়ের নেশায় পড়ে সব সম্পত্তি নষ্ট করে দিয়েছে। কি বলতেছেন এসব কথা আপনি আমাকে? আপনাদের এরকম হাল হয়ে গিয়েছে কেন? যখন থেকে আমার ছেলেটা বুঝতে পেরেছে যে তুমি ছাড়া আমাদের সংসারটা একদম অচল, তখন থেকেই তোমাকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তুমি জানো, আমি সবাইকে বলতাম যে আমি খুঁজতে যাই না, কিন্তু প্রতিটা রাতে আমি তোমাকে খুঁজতে বের হইতাম। আমার জন্য আপনাদের মাঝে যদি এতই সমস্যা,
তাহলে কেন আমাকে এইভাবে দূর দূর করে তাড়িয়ে দিলেন? আমাকে কেন এত কষ্ট করাইলেন? আমি তো সুখে থাকতে পারতাম না, আমার তো কষ্ট কম হয়নি। মারে, সব সময় সবাই একই থাকে না। মানুষ নিজের ভুলটা বুঝতে পারে। মানুষকে একবার অন্তত সুযোগ দেওয়া উচিত। কিন্তু বাবা, আমি যে ফিরে যেতে পারবো না, আমি কোন মুখে আপনাদের সাথে ফিরে যাব বলেন তো? আমি যেতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আমি এখানে এসেছি আর তুমি যাবে না, এটা কি বলতেছো আমাকে? আমার মান সম্মান বলতে তুমি কিছু রাখবে না? যেটুকু আছে সেটুকু কি থাকবে না? আচ্ছা, এখানে এত কথা না বলি। রাস্তার মানুষ সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, চলেন গিয়ে বিশ্রাম করবেন, পরে ভেবে দেখা যাবে। আমার দাদুভাই কোথায়? আমি তাকে দেখতেছি না তো, সে কোথায় থাকে? দেখার জন্য তো আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে। ভেতরে আসেন, হয়তো ভেতরে বসে বসে খেলা করতেছে, গিয়ে তার সাথে কথা বলবেন। এখন আসেন এখানে, আর চোখের পানি ফেলে কোনো কাজ হবে না, ভেতরে চলেন। তারপর দুজনে বাসার ভিতরে প্রবেশ করলো। দূর থেকে আশিক তাকিয়ে দেখতেছে তাদের দুজনকে, তাদের দুজনের মুখের হাসি, আর সেটা দেখে আশিকের মনের ভিতর প্রশান্তি কাজ করতে লাগলো। তাহলে তার বাবা এখানে আসা সফল হয়েছে। আশিক এখনো নিজেকে দোষারোপ করতেছে যে আজকে এই রকম হতো না, সে যদি তখন একটু বুঝতে পারতো, তাহলে তাকে আর ভালোবাসার মানুষের কাছ থেকে এত দূরে থাকতে হতো না এতদিন। হয়তো আজকের দিনটা তাদের মাঝে অন্যরকম একটা আনন্দদায়ক হতো, কিন্তু আজকে কষ্টের ভিতরে আনন্দ হচ্ছে, সেটা অন্যরকম। তার ভুলের জন্য সে ভালোবাসার মুহূর্তগুলো হারিয়ে ফেলেছে, সে আর এক মুহূর্ত হারাতে চায় না। ছাড়ো তো আমাকে, আমার কাজ করতে দাও। এতদিন পর তোমাকে কাছে পেলাম, আর তোমাকে এত সহজে ছেড়ে দেব কিসের জন্য শুনি? বিরক্ত লাগতেছে, ছেড়ে দাও এখন, উঠবো, এখানে থাকতে মন চাচ্ছে না। এত কথা বলো কিসের জন্য শুনি? আগে তো এরকম করে কথা বলতে না, এখন এত বেশি বকবক করো কেন? বেশি রকম ভালো হবে না বলে দিলাম, এখন যেটা বলতেছি সেটাই করো, না হলে কিন্তু ভালো হবে না। আমাকে ছেড়ে দাও। শুয়ে আছো, শুয়ে থাকো। এত কথা বলো কিসের জন্য? বিরক্ত করতেছো আমাকে। আমার হাতের কাজগুলো তো আমাকে করতে হবে, আর সেখানে তো তুমি কে সাহায্য করবে না, তাই তোমার এই ন্যাকামি দেখার সময় আমার নেই, আমাকে কাজ করতে হবে। অনেক কাজ করেছো, এখন তো একটু বিশ্রাম করবে, তাই না? এত কাজ কেমনে করো? এখন একটু শুয়ে থাকো আমার পাশে, আমার তো ভালো লাগতেছে। অতিরিক্ত ভালো লাগা আবার ভালো না, পরে আবার দূর দূর করে তাড়িয়ে দেবেন, সেটা থেকে আমি এখন থেকে কাজ করে খাই, পরে সমস্যা হবে না। আমাকে আর লজ্জা দিতে হবে না, এখন শুয়ে আছো, শুয়ে থাকো। আর একবার যদি নড়াচড়া করেছো, আমাকে ডিস্টার্ব করলে কিন্তু অত্যাচার শুরু করে দেব। সেটাই তো করতে পারবা, আর কি করতে পারবে? অসহায় মেয়েদেরকে তো সব সময় দুঃখ কষ্ট দিতে ভালো লাগে। অনেক হয়েছে, আর কোনো কথা শুনতে চাচ্ছি না। এখন একটু আমার বুকে শুয়ে থাকো মাথা রেখে। আমার যে কাজগুলো আছে সেগুলো কে করবে শুনি? আমাকে আমার কাজগুলো করতে দাও, আর এখন ডিস্টার্ব করবে না। আচ্ছা, কি আর করার, এত কথা বললে তো আর তোমাকে ধরে রাখা যাবে না। এখন আমাদের ছেলের একটা বোন দরকার, তাই না? এটা পরে দেখা যাবে, এখন আপাতত লাগবে না তার বোন। আচ্ছা, আমার ছেলেটা কোথায় থাকে? তাকে তো সকাল থেকে তো দেখতে পাচ্ছি না, কই সে? এখন আমাকে কি ছেড়ে দিবেন, না এভাবে পেটের উপর হাত রেখেছেন কিসের জন্য? ছেড়ে দেন আমাকে। এতক্ষণ তো তুমি করে বলতেছিলে, এখন আবার আপনি হয়ে গেলাম, ব্যাপার কি? এখানে কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে কোনো ব্যাপার স্যাপার নাই। এখন যেটা বলতেছি সেটাই করেন, না হলে কিন্তু আমি চিৎকার করতে বাধ্য হব। এখনো তুমি ছোট বাচ্চা না যে চিৎকার করবে। এখন তোমার একটা বাচ্চা আছে, তোমার একটা মান সম্মান আছে, তাই না? ভালো লাগতেছে না বলে দিচ্ছি, তারপরও কেন আপনি আমার সাথে জোর জবরদস্তি করতেছেন? বললাম তো পরে, এখন না। তাহলে কখন? আমি কিন্তু আর দেরি করতে পারবো না। কালকে থেকে যে পরিমাণ জ্বালাতন করতেছে। আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আমাকে সেখান থেকে নিয়ে এলেন? তারা কি কষ্ট পেয়েছে দেখেছেন? তাদের দিকে তাকিয়ে একবারও। তারা কি তোমাকে সেখানে বসিয়ে রেখেছিল যে তারা কষ্ট পাবে? তোমাকে দিয়ে তো তারা কাজ করিয়ে নিয়েছে, তাই? আপনার মতো স্বার্থপর মানুষ কখনো মানুষের ভালোবাসা দেখবে না, শুধু কাজগুলো দেখবে, সেটা ভালো করে জানি। আর তারা কি পরিমাণ যে আমাকে ভালোবেসেছিল সেটা আমার মন জানে আর আমি জানি। আর আপনারা তো শুধু উপরটা দেখেছেন। তুমি তাদের জন্য আমাকে এত কথা বলতেছো, আর তারা কি এমন হয়ে গিয়েছে তোমার যে তার জন্য আমাকে কথা শোনাচ্ছ? আপনি সেটা বুঝবেন না, কারণ একজন অভদ্র কুলাঙ্গার মানুষ কখনো মানুষের ভালোবাসা বুঝতে পারে না।
যে শুধু টাকার উপরে সবকিছু ডিপেন্ড করে, টাকাই তার কাছে সবকিছু, সে কখনো মানুষকে ভালোবাসতে পারে না। তার প্রমাণ আপনি এখনই আমাকে দিলেন। দেখো, তুমি যেটা বলবে আমি মাথা পেতে নেব, কারণ আমি নিজের রাগকে কন্ট্রোলে রাখতে শিখে গিয়েছি তোমাকে হারিয়ে ফেলে। আমি চাচ্ছি না তোমার উপর আর রাগারাগি করতে। তুমি যা বলবে আমি মাথা পেতে নিব। আপনার লজ্জা করে না এসব কথা বলতে? আপনি কিভাবে বলতে পারলেন তারা আমাকে কাজ করিয়ে নিয়েছে? আমি যখন মৃত্যু পথযাত্রী ছিলাম তখন তারা আমার পাশে দাঁড়িয়েছিল, আপনি না। তখন তারা আমার দেখাশোনা করেছিল, আমার ছেলেটাকে তারা বড় করেছে। আমি শুধু মায়ের দায়িত্ব পালন করেছি, আর সেই ছেলেটা তো আমার ছেলেটাকে সব সময় মাথায় করে রাখতো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি আর তোমাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না কোনো দিন। আপনি জানেন গ্রামের মানুষের কত সহজ সরল? তারা আমাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে থাকার জায়গা দিয়েছে, খাওয়ার জায়গা দিয়েছে, সাহায্য করেছে। গ্রামের মানুষেরা যে একটা অপরিচিত মানুষকে এত তাড়াতাড়ি আপন করে নিতে পারে, আমাদের মতো শহরের মানুষেরা সেটা কখনোই করতে পারবে না। সেটা আমি ভালো করে জানি, কারণ গ্রামের মানুষরা অনেক ভালো হয়। কারণ আমি এই 4 বছর গ্রামে কাটিয়েছি, গ্রামের পরিবেশটাকে বোঝার মতো ক্ষমতাও হয়েছে এখন আমার। আচ্ছা, আমি এখন কাজগুলো শেষ করতেছি, পরে আপনার সাথে গল্প করব। সত্যি কথা বলতে এখন আপনাকে আমার কাছে বিরক্ত লাগে। আচ্ছা, তাহলে তুমি গিয়ে তোমার কাজগুলো শেষ করো, এখন আমি তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব করব না। আমার ছেলেটাকে গিয়ে কোলে তুলে নেন, আর তাকে আপনার নিজের পরিচয়টা দেন, কারণ বাবার ভালোবাসা তার একটু দরকার। তার থেকে যতই দূরে থাকবেন, তো আমিও আপনার থেকে ততই দূরে চলে যাব, এটাই বাস্তবতা। কথাগুলো বলে আশিকের হাত সরিয়ে দিয়ে আনিশা বিছানা থেকে উঠে পড়ল। তারপর বাথরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। আশিক এখনো সেখানে শুয়ে আছে, আর আনিশা সেদিকে কোনো লক্ষ্য না করে তার নিজের মতো করে কাজ করা শুরু করে দিল বাসার। আশিক শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আনিশা যে কথাগুলো বলেছে সেটা অক্ষরে অক্ষরে সত্যি বলেছে। কারণ আশিকের মনের ভিতর টাকার মোহ এতটাই কাজ করেছিল যে সে প্রকৃত ভালোবাসাগুলো অনেক আগেই ভুলে গিয়েছে। সে শুধু টাকার নিচে পড়ে গিয়েছে। আশিক মনে মনে স্থির করলো, সে এখন আর টাকার পিছনে ছুটবে না। সে এখন অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তাদের ভালোবাসায় সে বেঁচে থাকবে এই সমাজের বুকে, আর তার ছেলের কাছে একজন আদর্শ বাবা হবে, আর তার স্ত্রীর কাছে আদর্শ একজন স্বামী হয়ে উঠবে। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে আশিক তার বাপের কাছ থেকে তার সন্তানকে কোলে তুলে নিল। আবির আশিকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কিছু না বলে চুপচাপ আশিকের কোলে আছে। আর আশিকের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আবির এখনো জানে না যে আশিক তার বাবা। আব্বু, তোমার কি লাগবে বলো, আমি তোমাকে সবকিছু এনে দেব। আঙ্কেল, আমাকে আব্বু বলে ডাকবেন না, আমাকে শুধু একজন আব্বু বলে ডাকে, আমার মামাই। আমি তার কাছ থেকে অনুমতি নিয়েছি, আমি এখন থেকে তোমাকে আব্বু বলে ডাকবো। আচ্ছা আঙ্কেল, আমার মামাই কোথায় গিয়েছে? তাকে দেখি না কেন? আমি তোমার আব্বু আর তোমার মামাই সেখানে কাজ করতেছে, কিছুদিনের মধ্যে চলে আসবে। সত্যি আঙ্কেল, আপনি আমার আব্বু? আমার আম্মু বলতো আমার আব্বু নাকি অনেক দূরে থাকে। এই তো আমি এখন কাছে চলে এসেছি। আর তোমার আম্মু আর কি বলতো তোমাকে? অনেক কিছু বলতো, সবসময় বলতো তোমার আব্বু অনেক ভালো মানুষ, সমাজের অনেক ভালো কাজ করে। আবিরের মুখ থেকে এরকম কথা শুনে আশিক অবাক হয়ে গেল। তাহলে আনিশা তাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। তার মনটা অনেক কঠিন হয়ে গেছে। তার ভালোবাসা পেতে সেই কঠিন মনটাকে ভেঙে আবার নরম করবে, কোমল করে তুলবে আশিক তার ভালোবাসা দিয়ে। আবিরকে সে কোলে করে নিয়ে আনিশার কাছে চলে আসলো। এসে দেখে আনিশা তাদের রুম সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে, ঠিক আগের মতো। আম্মু, এই লোকটা নাকি আমার আব্বু হয়? এটা কি সত্যি? আব্বু তাহলে কাছে চলে এসেছে? সত্যি সত্যি এটাই তোমার আব্বু, আর তার সাথে ভালোভাবে কথা বলবে, সম্মান দিয়ে কথা বলবে, কোনো রকম অভদ্রতামি করবে না। আচ্ছা আম্মু, তুমি যেটা বলবে সেটাই। এখন আমি দাদুর কাছে যাই, আমাকে অনেক সুন্দর সুন্দর গল্প শোনাইতেছিল। আচ্ছা বাবা, তাহলে তুমি যাও, গিয়ে গল্প করো, আমার হাতের কাজ আছে, সেগুলো শেষ করে তোমাকে গোসল করাবো। আচ্ছা আম্মু, আমি তাহলে গেলাম খেলতে, তুমি আমাকে এখন ডাকবে না। অতিরিক্ত কোনো কিছু ভালো না, কিছু নাই, নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে হবে, তাই তোমার ঘুমানোর প্রয়োজন। বেশিক্ষণ থাকবে না, চলে আসবে তাড়াতাড়ি।
বা ওখানে ঘুমিয়ে পড়বে। তারপর আবির রুম থেকে বেরিয়ে গেল। আশিক এসে রুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিল। সেটা দেখে আনিশা অবাক হচ্ছে, কারণ আশিকের চোখে মুখে দুষ্টুমি ভরপুর করতেছে। সেটা আনিশা স্পষ্ট বুঝতে পারতেছে, কিন্তু আশিককে কোনো কিছু বলতে পারতেছে না সে। তারপর আশিক ধীরে ধীরে আনিশার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আনিশা আশিকের থেকে পিছনে যেতে লাগলো। আশিক যতই এগিয়ে আসতেছে, আনিশা ততই পিছিয়ে যাচ্ছে আশিকের থেকে। তারপর ধীরে ধীরে আনিশার কাছে চলে আসলো। আনিশা আর পিছনে যেতে পারে না, কারণ আনিশার পিঠ দেয়ালে লেগে গিয়েছে। তাই আনিশা আর পিছনে যেতে পারছে না। কি হলো, আপনি এভাবে আমার কাছে চলে আসলেন কিসের জন্য? কোনো কথা বলবে না, চুপচাপ আমি যেটা করব সেটাতে তুমি রেসপন্স করবে। দেখেন, ভালো হবে না বলে দিচ্ছি। আমার কাছ থেকে সরে যান, না হলে কিন্তু আমি আপনাকে। কিচ্ছু করতে পারবে না এখন। আমি তোমাকে ভালোবাসবো আর তুমি আমাকে ভালোবাসবে, এর থেকে বেশি কিছু হবে না বা কম কিছু হবে না। আপনি কিন্তু আমাকে জোর জবরদস্তি করতেছেন, এটা ঠিক না। আমি কিন্তু আবার চলে যাব, হারিয়ে যাব। আমি তো তোমার স্বামী, আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? আমি কি তোমাকে কাছে নিতে পারি না? তোমার কি সমস্যা? আমি কি সেটা একবারের জন্য মুখ দিয়ে বলেছি যে আপনি আমার কাছে আসলে বা আপনি আমাকে ভালোবাসলে বা আপনি আমাকে আদর করলে আমার সমস্যা হবে? আশিক আনিশার কথা শুনে নিজের ঠোঁট দুটো নিমজ্জিত করে দিল আনিশার ঠোঁটে। কতদিন পরে সে এই তৃপ্তিটা অনুভব করতেছে। আশিক যখন আনিশার ঠোঁট নিজের ঠোঁটে নিয়েছে, আনিশার মনের হচ্ছে সে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে। আনিশার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। আনিশা আশিকের শরীরের উপরে নিজের শরীরটা এলিয়ে দিল, আর আশিক আনিশাকে কোলে তুলে নিয়ে বিছানার উপর শুইয়ে দিল, আর আশিক তার উপর শুয়ে পড়ল। ধীরে ধীরে দুজনেই ভালোবাসার সাগরে পাড়ি জমাতে লাগলো। একে অন্যকে জড়িয়ে ধরে ভালোবাসার তৃপ্তি মিটিয়ে নিচ্ছে। এখনো আপনারা এখানে কি করতেছেন? আপনারা যান, আপনার ভালোবাসার মানুষটাকে খুঁজে নেন, আর তাকে বিয়ে করে তারপর তার সাথে ভালোবাসার মুহূর্তগুলো উদযাপন করেন। তার সাথে সুখ দুঃখের গল্পগুলো ভাগাভাগি করে নেন, তার সাথে সারা জীবন কাটিয়ে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর ঠিক সময়ে নামাজ আদায় করবেন, আর যত পারবেন তত নফল ইবাদতগুলো করবেন আল্লাহর কাছে। সব সময় নিজেকে বিলীন করে দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।